তো আমরা প্রথমেই আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে চেঞ্জ অফ স্টেট, সলিড টু লিকুইড, লিকুইড টু ভেপার, সলিড টু ভেপার, ডাইরেক্টলি লিকুইড টু ভেপার, ভেপার টু লিকুইড, লিকুইড টু সলিড, এরকম ডিফারেন্ট টাইপের চেঞ্জ অফ স্টেট যেগুলো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো সেই জন্য প্রথম আমাদের যে এটা আমাদের লেকচার নাম্বার 3, এই চ্যাপ্টারের আমরা আগে দুটো ক্লাস করিয়েছি, 3 নম্বর ক্লাস এটাতেই আমাদের হয়ে যাবে সিলেবাসটা ফার্স্ট চ্যাপ্টারের সাথে সাথে আমরা তার কোশ্চেন অ্যান্সার, তার আদার জিনিসপত্র, এক্সট্রা ব্যাপার স্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো এখন দেখ যে ফার্স্ট এই প্রশ্নটা আমাদের মাথায় আসছে যে ক্যান ম্যাটার চেঞ্জ ইটস স্টেট, ম্যাটার কি তার স্টেট চেঞ্জ করতে পারে? তো অবশ্যই করতে পারে, কারণ আমাদের কাছে যে নর্মাল এক্সাম্পল আছে যেটা হচ্ছে যে ওয়াটার, তো ওয়াটার নিজেই কিন্তু সে আইস ফর্মেও থাকে, ওয়াটার ভেপার হয়। সো মোস্ট অফ দ্য ম্যাটার দ্যাট ক্যান বি প্রেজেন্ট ইন অল দ্য 3 স্টেটস, বেশিরভাগ ম্যাটারই কিন্তু সব স্টেটগুলোতেই থাকে। প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় যে এই স্টেট চেঞ্জ আমি কিভাবে করব, হোয়াট আর দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইট, কি এনার্জি এর সাথে রিলেটেড আছে, এনার্জি কিভাবে ইউজ হবে, সে সমস্ত ব্যাপারগুলো আজকে আমরা ডিটেলে ডিসকাস করব। এবং একটা ইম্পর্টেন্ট টার্ম ডিসকাস করা হবে যেটা খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে লেটেন্ট হিট, যেটা ফিজিক্সেও রয়েছে। আবার আমরা এখানে ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস এই চ্যাপ্টারের মধ্যেও কিন্তু ওই ব্যাপারটা আমরা পড়াবো, ডিসকাস করব। তো চল এই জিনিসটা প্রথমেই বোঝার আগে আমরা একটা দেখাই একটা জিনিস যেটাতে কিনা আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি যে কি পড়তে চলেছি, স্টেট চেঞ্জ কিভাবে হতে পারে তার একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি। পরে ধীরে ধীরে সব জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে আমি ডিসকাস করছি, কিন্তু প্রথমে আমি একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি। দেখ যে আমরা এই কথা বলি যে সব সাবস্ট্যান্সই কিন্তু সে যে কোনো সাবস্ট্যান্স, সে সলিড, লিকুইড বা গ্যাসিয়াস স্টেটে যে কোনো সাবস্ট্যান্স, এই 3টে স্টেট কিন্তু থাকে। ডিপেন্ড করছে কোন টেম্পারেচারে তুমি রাখছো বা কোন প্রেসারে রাখছো ইত্যাদি, কিন্তু নিয়ারলি বেশিরভাগ সাবস্ট্যান্সই কিন্তু এই 3টে স্টেটে থাকে। এই 3টে স্টেটে যে থাকছে বেশিরভাগ সাবস্ট্যান্স, সলিড, লিকুইড, গ্যাস, তার মধ্যে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, ধর আইস। তো আইস তো আমরা জানি যে যখন তখন আইস থেকে ওয়াটার হয়ে যায়, আইস রেখে দিলেই আমাদের বাড়িতে আইস কিউব বের করে রেখে দিলে সেটার থেকে ওয়াটার হয়ে যায়। দেখতে পাচ্ছি যেরকম আইস মেল্ট করে এখানে আইস থেকে ওয়াটার, এখানে ওয়াটার হয়ে যাচ্ছে, তার মানে আইস খুব ইজিলি ওয়াটার হয়ে যাচ্ছে। এছাড়াও কি না, ওয়াটারকে আমরা আইসে কনভার্ট করতে পারি, ফ্রিজের মধ্যে রেখে দিলে ওয়াটারকে আইসে কনভার্ট করা গেল, যে কোনো ফ্রিজে, সবাই আমাদের এক্সপিরিয়েন্স আছে। আবার ওয়াটার ভেপার, ওয়াটার থেকে এখানে আমরা হিট দিচ্ছি বার্নারে, তো ওয়াটার ভেপার সেখান থেকে ওয়াটার ভেপারে কনভার্ট হচ্ছে। তার মানে আমাদের কাছে যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পলে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার, তাকে ফ্রিজ করে আমি আইস বানাতে পারি, সলিডিফিকেশন যেটাকে বলে, সলিডিফাই করছি। আবার তাকে আমরা হিট করলে আইস থেকে ওয়াটার হতে পারে, আবার হিট করলে, ওয়াটারকে হিট করলে আবার সেখান থেকে ইভাপোরেট করতে পারে, ভেপোরাইজেশন হতে পারে, ইভাপোরেশন হয়ে সেখান থেকে স্টিম তৈরি হতে পারে। তো অবভিয়াসলি এখানে কিন্তু সবগুলোই স্টেটগুলো আমরা পরপর দেখতে পেলাম যে যে কোনো ম্যাটারই কিন্তু 3টে স্টেটে থাকে, সেটা পরিষ্কারভাবে বোঝা গেল এই এক্সাম্পলটা দিয়ে। এখন ওয়াটারের 3টে স্টেট যেরকম আছে সেরকম আরো ম্যাটার, যত ম্যাটার আছে সকলেরই কিন্তু এরকম 3টে করে স্টেটই রয়েছে। তো এখন আমরা কি করব না, এখন আমরা এই ফেজের চেঞ্জগুলোকে এক্সিকিউট করব। আমার একটা প্রশ্ন আছে, বলবো? না, সব ম্যাটারই চেঞ্জ করতে পারে, মোস্ট অফ দ্য ম্যাটার চেঞ্জ করে অন্য স্টেটে যেতে পারে। তার জন্য টেম্পারেচার কন্ডিশন ডিফারেন্ট হতে পারে, চেঞ্জ অবশ্যই হবে। অক্সিজেনকেও সলিডিফাই করা যেতে পারে একটা পার্টিকুলার টেম্পারেচারে, সেটা সুপার কুল টেম্পারেচার। তো যে কোনো ম্যাটারকেই মোটামুটি করা যায়,
দু একটা ম্যাটার বাদ দিয়ে বাকি ম্যাটারকে করা যায় এক্সেসিভ হাই টেম্পারেচার বা এক্সেসিভ লো টেম্পারেচারের ক্ষেত্রে হয়তো হতে পারে। এখন আমরা আমার এই একটা প্রশ্ন আছে, বলবো? প্রসেসটাকে এক্সিকিউট করছি। তো প্রসেসটাকে যখন এক্সিকিউট করব তখন আমরা আইস নিয়েছি একটা অ্যাক্টিভিটির মতো আর কি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আমরা আইস নিয়েছি, দেখতে পাচ্ছিস যে আইস নেওয়া রয়েছে, একটা কন্টেনারের মধ্যে আইস রাখা রয়েছে। এই আইস কে আমরা নিচে এখানে বার্নার দেওয়া রয়েছে, এখান থেকে হিট করা হবে, এই জায়গাটাকে হিট করা হবে। তো বার্নার থেকে আমরা হিট করে কন্টিনিউয়াস হিট সাপ্লাইড হবে, এবং হিট সাপ্লাইড হলে এই আইসটা কি হবে না, এই আইসটা কিন্তু আমাদের সকলের যেরকম এক্সপিরিয়েন্স আছে, এই আইসটা কিন্তু আস্তে আস্তে মেল্ট করতে থাকবে। সেটা বড় ব্যাপার নয় যে আইসটা মেল্ট করে যে ওয়াটারে কনভার্টেড হবে, দিস ইজ নট সো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে অন্য কিছু, সেটা নিয়ে আমরা ডিসকাস করব, কিন্তু আমরা প্রসেসটা দেখাচ্ছি। একে মেল্টিং বা ফিউশন বলে। তো এই প্রসেসটাকে বলে মেল্টিং। তো আইস থেকে ওয়াটারে কনভার্টেড হচ্ছে। এবারে আরও যদি হিটটা দিতে থাকি তখন সেখানে কি হয়ে যাচ্ছে না, সেখানে ভেপার স্টেটে কনভার্টেড হচ্ছে, দেখতেই পাচ্ছিস, এবং তাকে বলে ভেপোরাইজেশন। তাহলে আইস থেকে ওয়াটার হলো, যেটাকে বলে মেল্টিং, আর ওয়াটার থেকে আমরা ভেপারে কনভার্ট করলাম, দ্যাট ইজ নোন অ্যাজ ভেপোরাইজেশন। এগুলো হচ্ছে ফেজ ট্রানজিশন, মানে একটা ফেজ থেকে আর একটা ফেজে নিয়ে যাচ্ছি, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, এগুলো নিয়ে যাচ্ছি। দিস ইজ নোন অ্যাজ ফেজ ট্রানজিশন, যেরকম দেখতে পাচ্ছিস। তো এই ফেজ ট্রানজিশন আরও হতে পারে, যেরকম দেখ ওয়াটার ভেপার, তাকে কিন্তু আমরা ঠান্ডা করলে আবার লিকুইডে কনভার্টেড হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ কন্ডেনসেশন। যখন কিনা এখানে লিকুইড আছে, এখানে দেখতে পাচ্ছিস লিকুইড আছে, এখানে ভেপার ছিল, সেটা আবার ভেপারটাকে আবার এখানে কিন্তু আবার লিকুইডে কনভার্ট করে দিচ্ছি। তাহলে এই ভেপার থেকে আমরা চলে এলাম কোথায়, লিকুইডে। তাহলে দিস প্রসেস ইজ নোন অ্যাজ কন্ডেনসেশন, মানে ভেপার থেকে লিকুইড। তাহলে উল্টো দিকটাও করতে পারি, ভেপার থেকে লিকুইড ঠান্ডা করে করা যেতে পারে, উল্টো দিকটাও করা যেতে পারে, কন্ডেনসেশন। তো কন্ডেনসেশন ইজ দ্য চেঞ্জ অফ ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার ফ্রম গ্যাসিয়াস ফেজ টু লিকুইড ফেজ। গ্যাসিয়াস কন্ডিশন থেকে লিকুইড কন্ডিশন, গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইড স্টেটে আমরা কনভার্ট করছি, এবং এটা হচ্ছে দিস ইজ দ্য প্রসেস অফ কন্ডেনসেশন। এই প্রসেস অফ কন্ডেনসেশন বা মেল্টিং বা ইভাপোরেশন, এগুলো যখন হয়, খুব ইম্পর্টেন্ট কথা এখন আমরা দেখতে পাচ্ছি, সবাই লক্ষ্য করবো এই কথাটাকে, যে টেম্পারেচার অফ দ্য সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট ডিউরিং দ্য ফেজ চেঞ্জ। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, যেটা নিয়ে আমরা ডিটেলে পড়ে যাচ্ছি, কিন্তু আপাতত আমরা বিষয়টা একটু দেখে নিই, তারপরে আমরা এই থিওরিটা ডিটেলে আমি আলোচনা করব। আজকে ক্লাস জুড়ে আমরা আলোচনা করব, অনেক এক্সাম্পল দেব, সেসব জিনিসপত্র নিয়ে আলোচনা করব। মানে কি এই কথাটার মানে কি, টেম্পারেচার অফ দ্য সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট ডিউরিং দ্য ফেজ চেঞ্জ। যখন ফেজ চেঞ্জ হবে, আইস থেকে ওয়াটার হচ্ছে বা ওয়াটার থেকে ওয়াটার ভেপার যখন হচ্ছে, তখন কিন্তু টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না। চল দেখি আমি ব্যাপারটা কি বোঝাতে চাইছি, সেটা আমরা দেখি। দেখ এখানে আইস রয়েছে, সেই আইস তাকে আমরা কি করব না, সেই আইসকে আমরা লিকুইড করব। তো লিকুইড করব, বার্নার নিয়েছি, আইস থেকে ওয়াটার বানাবো। তো বার্নার নিয়েছি, শুধু তাই নয়, আমরা একটা থার্মোমিটারও এর সাথে নেব। থার্মোমিটার দিয়ে দেওয়া হলো, ওর মধ্যে একটা থার্মোমিটার, এটা হচ্ছে থার্মোমিটার, দেখতেই পাচ্ছিস যে থার্মোমিটার দেওয়া হয়েছে, ওর মধ্যে একটা থার্মোমিটার দেওয়া হয়েছে। তো আইসের মেল্টিং পয়েন্ট কত, 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসে আইস কিন্তু ওয়াটারে কনভার্টেড হয়। তাহলে আইসের মেল্টিং পয়েন্ট যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস সে যেই যাবে, সঙ্গে সঙ্গে আইসটা কি হবে না, মেল্ট করতে শুরু করবে। 0 ডিগ্রি সেলসিয়াসে যেই আইস হবে, মেল্ট করতে শুরু করবে। কিন্তু ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখ, যে এই যে 0 ডিগ্রি সেলসিয়াসের যে টেম্পারেচারটা, যতই তুই হিট দিতে থাক না কেন, এই টেম্পারেচারটা কিন্তু বাড়বে না। থার্মোমিটারের টেম্পারেচারটা ইনক্রিজ করবে না, থার্মোমিটারে এখান থেকে টেম্পারেচারটা বাড়তে বাড়তে উপরে চলে যাবে না, কখনোই যাবে না, যতক্ষণ না পুরোপুরি আইসটা ওয়াটারে কনভার্টেড হচ্ছে। যতক্ষণ আইসটা ওয়াটারে কনভার্ট হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই টেম্পারেচারটা 0 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে।
0°C থাকবে যতক্ষণ পর্যন্ত পুরো আইসটা ওয়াটারে না কনভার্টেড হবে। ফেজ চেঞ্জ যখন হতে থাকবে, ওয়াটার আইস থেকে ওয়াটার যখন তৈরি হতে থাকবে, এই অবস্থাতে কিন্তু কোনোভাবেই যতই তুমি বাইরে থেকে এখান থেকে হিট সাপ্লাই করো, এখান থেকে হিট সাপ্লাই করছো, এখান থেকে হিট দিচ্ছ, কিন্তু এর টেম্পারেচারটা ইনক্রিজ করবে না। থার্মোমিটারে দেখে সেটা বোঝা যাবে যে টেম্পারেচারটা কোনো মতে ইনক্রিজ করবে না। আমার কি কথাটা বুঝতে পেরেছিস? আমার কি তোরা কথাটা যারা অনলাইনে আছিস বুঝতে পেরেছিস? Yes, sir. রুমেলা, আমি যে কথাটা বলেছি বুঝেছিস? Yes, sir. সুচিস্মিতা, তুই আজকে এসছিস, আমার কথাটা বুঝেছিস? আমি কি বলেছি না, আমি বলেছি যে আইস যতক্ষণ ওয়াটারে কনভার্ট হতে থাকবে ততক্ষণ কিন্তু 0°C এই টেম্পারেচারটাই কিন্তু থাকবে, এই টেম্পারেচারটা চেঞ্জ হবে না। তো দেখ যে আমরা এই আইস পুরোপুরি এখন মেল্ট করে মোটামুটি পুরোপুরি হয়ে গেছে, ওয়াটারে কনভার্ট হয়ে গেছে। দেখ এই পুরোপুরি মেল্ট হয়ে গেল, এই দেখ পুরোপুরি মেল্ট হয়ে গেল, ওয়াটারে পুরোপুরি কনভার্টেড হয়ে গেছে, ওয়াটারে কনভার্টেড হয়ে গেছে। এইবারে যখন তুই আরো হিট দিতে থাকবি, এই অবস্থায় যখন তুই আরো হিট দিতে থাকছিস, এখানে এখনো তুই হিট দিতে, এবারে টেম্পারেচার বাড়বে, এবারে টেম্পারেচার বাড়বে। আইস যতক্ষণ পর্যন্ত ওয়াটারে কনভার্টেড হচ্ছে ডিউরিং দিস প্রসেস, ততক্ষণ পর্যন্ত কিন্তু টেম্পারেচার বাড়বে না। এরপরে দেখ, এরপরে তুই লক্ষ্য করে দেখ, এবারে আমি আরো হিট দিচ্ছি, এবারে আমি আরো হিট নিচে দিতে থাকছি, দিতে থাকলে কি হবে না, 0°C থেকে টেম্পারেচার বাড়ছে। দেখ বাঁদিকে ভালো করে লক্ষ্য করে দেখ যে টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কোথায় চলে গেছে না 100°C চলে গেছে। দিস ইজ ইম্পর্টেন্ট, 100°C টেম্পারেচারটা চলে গেছে। এইবারে বয়লিং পয়েন্টে পৌঁছে গেছে। এইবারে ওয়াটারটা কি হবে না ভেপার, ওয়াটার ভেপার হতে থাকবে। এবারে যতক্ষণ পর্যন্ত পুরো ওয়াটার ভেপারে না কনভার্টেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই 100°C টেম্পারেচারটার কোনো চেঞ্জ হবে না। যতক্ষণ পর্যন্ত না পুরোটা ওয়াটারটা ভেপারে কনভার্টেড হচ্ছে, স্টেট চেঞ্জটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই 100°C থাকবে। দেখ যে আমরা এখন হিট দিতে থাকছি কিন্তু ওখানে ভেপার হচ্ছে, ভেপার হতে থাকছে, কিন্তু ভেপার হতে থাকলেও টেম্পারেচারটা বাঁদিকে থার্মোমিটারে দেখ টেম্পারেচারটা কিন্তু 0°C রয়েছে। তাহলে এটা বয়লিং পয়েন্টে পৌঁছে গেছে 100°C। তাহলে পুরো ওয়াটারটা যতক্ষণ না ভেপার হয়ে যাবে, পুরো ওয়াটারটা যতক্ষণ পর্যন্ত ভেপার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর কোনো চেঞ্জ হবে না। ইভাপোরেশনটা চলতেই থাকবে। প্রচন্ড গরম হবে না, টেম্পারেচার বাড়বে না, ওই হিটটা অন্য কাজে লাগবে, যেটা আমি বোঝাচ্ছি একটু বাদেই আমি বোঝাচ্ছি, সমস্ত জিনিসটাই বোঝাবো। কিন্তু বিষয়টা বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত এই ফেজ চেঞ্জ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ফেজের চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো টেম্পারেচার ইনক্রিজ করবে না। তখন তুমি হিট বাইরে থেকে দিতে থাকো কিন্তু তবুও কিন্তু কোনোভাবেই ওখানে টেম্পারেচারের কোনো ইনক্রিজ আমরা থার্মোমিটারে লক্ষ্য করব না। এই ব্যাপারটা আগে বুঝতে হবে। লেটেন্ট হিট আমি বোঝাচ্ছি, তো এই ব্যাপারটা আগে বুঝতে হবে। আমি 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 আরেকবার জিজ্ঞাসা করে নিই, অর্জুন এই ব্যাপারটা বুঝতে পেরেছিস? ফেনোমেনাটা বুঝতে পেরেছিস? Yes, sir. ভেরি গুড। আচ্ছা সুচিস্মিতা, Yes, sir. বল আমাকে বুঝেছিস কিনা? তোর গলাই শোনা যাচ্ছে না, তোর কি মাইক্রোফোনটা ডিস্টার্ব আছে? আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গুড। তো আমরা বলতে চাইছি যে যতক্ষণ পর্যন্ত আইস থেকে ওয়াটার হবে বা ওয়াটার থেকে ওয়াটার ভেপার হবে ততক্ষণ পর্যন্ত সেই সময়টা কিন্তু কোনো হিট দিলেও সেটা কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই হিটটা কোথায় গেল? আমি তো বাইরে থেকে কন্টিনিউয়াসলি হিট দিয়ে গেলাম, কিন্তু এই হিটটা কোথায় গেল? এই হিটটার নামই হচ্ছে কি না, এই হিটটাকেই বলে, এই হিটটার নামই হচ্ছে লেটেন্ট হিট। এই হিটটাকে বলে লেটেন্ট হিট, এই হিটটাকে বলে লেটেন্ট হিট। লেটেন্ট হিটটা কি, কিভাবে কাজে লাগে, চল সেই ব্যাপারটা আমরা দেখি। দেখ
আমরা আইস থেকে ওয়াটার বানাচ্ছিলাম। তো আইস থেকে যখন ওয়াটার বানাচ্ছিলাম আমি বলেছি 0°C আইস থেকে ওয়াটার যখন হচ্ছে তখন কিন্তু টেম্পারেচারের কোনো চেঞ্জ ডিউরিং দ্য প্রসেস চেঞ্জ হচ্ছে না। তাহলে এই যে হিটটা আমি কন্টিনিউয়াসলি দিয়ে চলেছি সেই হিটটা কোথায় কাজে লাগলো? বা আমরা তারপরে যখন টেম্পারেচার ইনক্রিজ করছি পুরো ওয়াটার হয়ে যাচ্ছে, তারপরে যখন 100°C যাচ্ছে তখনও কিন্তু ডাজ নট অ্যাফেক্ট দ্য টেম্পারেচার। 0°C থেকে 100°C চলে গেল, তারপর থেকে কিন্তু এইটা হচ্ছে না, কোনো রকম কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। দিস হিডেন হিট, যে হিটটা কিন্তু হিডেন, যেটা আমি বাইরে থেকে কোনো তারকে বুঝতে পারছি না, দ্য হিডেন হিট সাপ্লাইড টু ওয়াটার which does not affect its temperature level at 0°C or 100°C respectively during the phase transition is called latent heat। মানে 0°C এবং 100°C আমি যে হিটটা সাপ্লাই করেছি সেই হিটটা যে টেম্পারেচারে কোনো এফেক্ট করছে না, এই পার্টিকুলার হিটের নামই হচ্ছে কি না লেটেন্ট হিট। লেটেন্ট হিট হচ্ছে এমন ধরনের হিট, লেটেন্ট মানে হচ্ছে লুকিয়ে আছে, হিডেন, যে হিটটা আমি বাইরে থেকে কিন্তু তার হিটের এফেক্টটা আমি বুঝতে পারছি না, হিট টেম্পারেচারকে ইনক্রিজ করাচ্ছে না। বেশিরভাগ সময় হিট দিলে টেম্পারেচার ইনক্রিজ করে, কিন্তু এই যে হিটটা যেটা টেম্পারেচারকে কোনো রকম ভাবে ইনক্রিজ করছে না এবং যেটা হিডেন কন্ডিশনে আছে সেটাকেই আমরা বলছি কি লেটেন্ট হিট। তাহলে লেটেন্ট হিটের মানে বুঝতে পেরেছিস, লেটেন্ট হিটটা কি কাজে লাগছে আমি একটু বাদে বলছি, কিন্তু লেটেন্ট হিটটার মানেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে লেটেন্ট হিটটার ব্যাপারটা কি, নিশ্চয়ই বোঝা গেছে। তো আমরা এবারে দেখ যে লেটেন্ট হিটটা কোন কাজে লাগছে সে বিষয়টা আমি কিন্তু তোকে বোঝাবো, এবং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেটেন্ট হিট এল দিয়ে ডিনোট করা হয় এবং জুলস পার কেজি এই ইউনিটে এটাকে এক্সপ্রেস করা হয়, এটাকে জুলস পার কেজি, জুলস পার কেজি এটাই হচ্ছে লেটেন্ট হিটের ইউনিট, এসআই ইউনিট। এসআই ইউনিটই আমরা সবসময় বলবো, জুলস পার কেজি এসআই ইউনিট। তো সেসব তো বোঝা গেল, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়ালাম। কি প্রশ্ন কি আছে? প্রশ্ন পড়ো। হোয়াট হ্যাপেন্স টু লেটেন্ট হিট ইফ ইট ডাজ নট রাইজ দ্য টেম্পারেচার? এটাই তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাই তো প্রশ্ন আজকের বার্নিং কোশ্চেন হচ্ছে এটাই, যে হিট আমি দিলাম, টেম্পারেচার ইনক্রিজ করলো না, কোনো রকম কোনো বাইরে থেকে কিছু বুঝতে পারছি না, তো হিটটা গেল কোথায়? এনার্জি এমন একটা জিনিস যে এনার্জি লস হয় না কখনো। তুমি বাইরে থেকে হিট দিয়েছো, নিশ্চয়ই কোনো না কোনো ফর্মে কিন্তু ওই হিটটা কিন্তু ওর মধ্যে গেছে। তো ইউ হ্যাভ টু নো, তোমাকে জানতে হবে যে তুমি যে হিটটা দিলে সেই হিটটা কোথায় গেল। চল আমরা এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করি যে এই হিটটা কোথায় গেল, আমরা সেটা দেখি। তো এই হিটটা কোথায় যাচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আইসের ভিতরে ঢুকে যা, আইসের ভিতরে ঢুকে গিয়ে তুই সেখানে কি দেখতে পাচ্ছিস? প্রচুর ওয়াটার মলিকিউল আছে এবং তারা নিজেদের মধ্যে কিন্তু জুড়ে জুড়ে রয়েছে। এগুলো হচ্ছে ওয়াটার মলিকিউল, এগুলো একটা ওয়াটার মলিকিউল, ওয়াটার মলিকিউল, ওয়াটার মলিকিউল, ওয়াটার মলিকিউল, এগুলো সব ওয়াটার মলিকিউল। রেড ব্লু হচ্ছে কি অক্সিজেন হাইড্রোজেন, এরা এরকম ভাবে রয়েছে। এই অক্সিজেন হাইড্রোজেনকে রেড করে দেওয়া হয়েছে, হাইড্রোজেনগুলোকে রেড আর অক্সিজেনটাকে এখান থেকে ব্লু নিয়ে ব্লু করে দে, তাহলেই হয়ে গেল। এটা ব্লু এরকম কালার করে দেওয়া হয়েছে অক্সিজেনটাকে, এই রেড ব্লু এরকম ধরনের হয়েছে। দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আইসের মধ্যে কি আছে? ওয়াটার মলিকিউল আছে। তারা কেমন ভাবে রয়েছে? তারা একে অপরের সাথে অ্যাট্রাকশানে রয়েছে। এই দেখ, এইগুলো হচ্ছে অ্যাট্রাকশন। এই যে ডট ডট দেওয়া রয়েছে এগুলো হচ্ছে কি অ্যাট্রাকশন। এই অ্যাট্রাকশন যতক্ষণ পর্যন্ত খুব টাইটলি থাকবে ততক্ষণ ওটা আইসি থাকবে, কিন্তু অ্যাট্রাকশন থেকে ফ্রি যদি তুমি করে দিতে পারো তাহলে জল হয়ে যাবে। তো অ্যাট্রাকশন থেকে ফ্রি করার জন্য কি লাগবে? এনার্জি লাগবে। সেই এনার্জিটা কোথা থেকে পাবে? ওই যে হিট, দেখ ওই যে হিট
যে হিটটা আমি কোনো হিসাব পাচ্ছিলাম না, দেখ মলিকুলগুলোকে ধরে টানাটানি করছে, এই মলিকুলগুলোকে ভাইব্রেট করাচ্ছে, কে করাচ্ছে এই কাজটা, কে করাচ্ছে? ওই লেটেন্ট হিট। এবারে এক সময় বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে, এত টানাটানি করছে যে ওকে পুরি কি করে দিচ্ছে, জলে কনভার্ট করে দিচ্ছে। এই জলে পুরো কনভার্ট করে দিচ্ছে, এক ওয়াটারে পুরো কনভার্ট করে দিয়েছে। এই কাজটা তো করাতে হবে, এই কাজটা তো করাতে হবে। ওয়াটার মলিকিউলগুলো যেগুলো স্ট্রং বাইন্ডিং ফোর্সে আইসের মধ্যে আটকে ছিল, তাকে তো ছাড়িয়ে আলাদা করতে হবে, তাকে তো দূরে দূরে নিয়ে চলে যেতে হবে। সেই জন্য তো এনার্জি দরকার। সেই এনার্জিটা কোথা থেকে পাবে? ওই যে আমি হিট দিচ্ছি, ওই যে এখান থেকে আমি হিট দিচ্ছি, এই হিটটা দিয়েই কিন্তু আইসের মলিকিউলগুলোকে টানাটানি করে কিন্তু লিকুইড স্টেটে কনভার্টেড হবে। তাই যে লেটেন্ট হিট বলে যে হিটটা আমি দিচ্ছিলাম, যার আমি হিসাব পাচ্ছিলাম না, সেই হিসাব এখন পেয়ে গেলাম যে ওটা কিন্তু স্টেট চেঞ্জের জন্যে, মলিকিউলগুলোকে দূরে দূরে নিয়ে যাওয়ার জন্যে যে এনার্জিটা দরকার, সেই এনার্জিটা ইউজ হচ্ছে। আবার দেখ এখন কিন্তু মলিকিউলগুলো পুরো ওয়াটারে কনভার্ট হয়েছে, এবারে আরও কিন্তু আমি এনার্জি দিচ্ছি। এনার্জি দিতে 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 কী হচ্ছে না, যেই 100°C হবে তখন কিন্তু ওরা একেবারে ছিঁড়ে যাবে, নিজেদের মধ্যে যে বন্ড থাকবে সেগুলো কিন্তু অ্যাট্রাকশন, দেখ এবারে ছিঁড়ে গেছে, আর কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই। তো এবারে এদেরকে ভেপার করতে গেলে তো আমার যতখানি এনার্জি লাগবে সব এনার্জি এখন আমাকে দিতে হবে ওদেরকে ভেপারে পাঠাতে গেলে, অ্যাট্রাকশন থেকে ফ্রি করতে গেলে। তো সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার, যে যখন স্টেট চেঞ্জ হয়, সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস হয়, তখন কিন্তু তাদেরকে এই আলাদা করার জন্য, সেপারেট করার জন্য একটা এনার্জি লাগে, যে এনার্জিটাই কিন্তু কি না এই লেটেন্ট হিট হিসাবে আমরা দিই। তার অনেক রকম নাম আছে, আমরা একটু বাদে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, লেটেন্ট হিট অফ সাবলিমেশন, এরকম ধরনের রয়েছে। তো এগুলো আমরা জিনিসটা বুঝতে পারলাম যে লেটেন্ট হিটটা কি কাজে লাগে, কিভাবে আমরা লেটেন্ট হিটটাকে ইউজ করি। প্র্যাকটিক্যাল লাইফে কি কাজে লাগে, এখানে ধর ডাল না কি হচ্ছে একটা, যাই হোক একটা তরকারি ফরকারি কিছু একটা হচ্ছে ইয়েলো কালারের, তো যদি এমনি যদি আমরা এটাকে হিট করি তাহলে তরকারি যত ভালো না সিদ্ধ হবে, এর উপরে যদি আমি একটা ঢাকনা দিয়ে দিই, কভার করে দিই, তাহলে কিন্তু সেটা সিদ্ধটা কিন্তু তাড়াতাড়ি হবে। কারণ ঢাকনার মধ্যে স্টিম আছে, স্টিমের কিন্তু এনার্জিটা বেশি, জলের চাইতে স্টিমের এনার্জি বেশি, কারণ লেটেন্ট হিটের যে এনার্জিটা, ওই এনার্জিটা স্টিমের মধ্যে ঢুকেছে। যার ফলে আমি যখন শুধু ওয়াটার হিট করেই যদি খাবার দাবার সিদ্ধ করতে চাই, যত না সিদ্ধ হবে, ভেপার যদি থাকে ওর মধ্যে আটকে থাকে, তাহলে ভেপারে কিন্তু আরও খাবার দাবার ভালো সিদ্ধ হবে। অনেক সময়তেই তুই দেখতে পাবি যে প্রেশার কুকারে যখন রান্না করা হয় তখন কিছুক্ষণ প্রেশার কুকারটা নামিয়ে অনেক সময় মায়েরা রেখে দেয়, তো সিটি ফিটি পড়ে গেছে, তারপরে একটু খানিকটা রেখে দিল, কারণ ওর মধ্যে খানিকটা ভেপার জমে রয়েছে। ওই ভেপারের একটা এনার্জি আছে, যে এনার্জিটা ওই লেটেন্ট হিটটা, যেটা ওয়াটার থেকে ভেপার করার জন্য যে এনার্জিটা, সেই এনার্জিটা ভেপারের মধ্যে রয়ে গেছে, ওই এনার্জিটা খাবার দাবার বেশ খানিকটা সিদ্ধ হবে। তো আমরা পরিষ্কারভাবে দেখলাম, এবং স্টেট চেঞ্জের ব্যাপারটা আমি তোকে একটা ওভারঅল আইডিয়া দিলাম। আরেকবার আমরা এই ব্যাপারটা আমরা একবার দেখে নেব, যে একবার জাস্ট আমরা ভিডিওটা দেখে নেব, একটা সুন্দর ভিডিও যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে লেটেন্ট হিটটা কি কাজে লাগছে, সেটা আরেকবার আমরা দেখে নিই। সবাই একবার দেখে নে যে আমরা কি দেখিয়েছি অলরেডি, কি বলেছি, সেটা একবার জাস্ট গো থ্রু, কারণ আমরা এগুলো ভিডিও সবই দিয়ে দেবো, পাঠিয়ে দেবো, তাছাড়াও এটা দেখে নে একবার। স্যার, হ্যালো, স্যার। হ্যাঁ, কিছু বলছিস? হ্যাঁ, আমি বলছিলাম যে এইখানে ডাল মানে সাউন্ডটা একদমই আসছে না, শুনতেই পাচ্ছি না।
অ্যাক্টিভিটিটা যে দেখালে এক্ষুনি ডালের সেই ডালটার ওখানে পেপারটা তো উঠে যাচ্ছে, আর জলেরও পেপারটা উঠে যাচ্ছে, জলটা শেষ হয়ে আসছে কিন্তু ডালটা শেষ হয়ে আসছে না কেন? ওটাও তো আচ্ছা লিখে নিই, আর এটাও লিখে নিই। আরেকবার বল, আমি সাউন্ডটা বাড়িয়েছি, আরেকবার বল কি বলছিস বল। এই যে এখানে জলটা তো ভেপার হয়ে উঠে যাচ্ছে, থাকছে না, আর ডালটার সময় তো ভেপার হয়ে উঠছে কিন্তু তাও ডালটা থাকছে, এটা কেন? দুটোই তো লিকুইড। ডাল ডাল লিকুইড নয় তো, ডালের মধ্যে জলটা লিকুইড, ডালটা লিকুইড না, ডালটা জলের মধ্যে ডিজলভ করে আছে বলে ডাল ভেপোরাইজ হবে না, ডালটা সিদ্ধ হবে, ডালটা ওর মধ্যেই থেকে যাবে। আচ্ছা, ডাল ডালটা সিদ্ধ হবে, ডালটা সিদ্ধ হবে, ডালটা ভেপোরাইজ হবে না, ঠিক আছে? হ্যাঁ এটা কেন আমি সেটাই জিজ্ঞেস করছিলাম। না, ডালটা তো সলিড জিনিস ভাই, ডালটা তো সলিড, ডালটা কেন ভেপোরাইজ হবে? এটা তো জলের ডালটাকে সঙ্গে আলাদা করে মেশানো হচ্ছে, আলাদা তাও জলটা তো আলাদা উঠে করে যাচ্ছে আলাদা, কিন্তু। হ্যাঁ জলটার বয়লিং পয়েন্ট তো কম, এবার ডালকে যদি তুই মেল্ট করিস আলাদা করে নিয়ে তাকে ভেপার বানাতে পারিস, সেটা তো আলাদা ডিফারেন্ট প্রসেস। ঠিক আছে, ঠিক আছে। ওয়াটার তার বয়লিং পয়েন্টটা তো কম, ডাল ভেপার হবে না। তো আমরা জাস্ট এখন দেখলাম যে আহ, কিভাবে স্টেট চেঞ্জ হচ্ছে এবং তার লেটেন্ট হিট যেটা সেটা কনস্ট্যান্ট থাকছে কেন, এবং সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, আমি দেখালাম। তো এগুলো নিয়ে আজকে এগুলোর ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট ইত্যাদি নিয়ে আমরা আসছি এবারে। ওভারঅল জিনিসটা আমি একটু দেখালাম, বললাম, কিন্তু এগুলো পার্ট ওয়াইজ কী কী ব্যাপার স্যাপার রয়েছে না রয়েছে, বিভিন্ন টার্মিনোলজি, সেগুলো নিয়ে কিন্তু আমরা নিশ্চয়ই ডিটেলে আরও বলবো। যত শুনবি তত আরও ভালো লাগবে এবং আরও বুঝতে পারবি, টোটাল বিষয়গুলো মাথায় ঢুকে যাবে, আর কোনোদিনই ভুল হবে না। এবং অনেক কোশ্চেন নিয়েও আমরা আলোচনা করব, যেসব কোশ্চেনগুলো নিশ্চয়ই আমাদের মাথায় আসে, আমরা যেসব নিয়ে চিন্তা করি, তো সেসব ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন দেখ যে আমরা চলে এলাম যে ওয়ান লিকুইড নাইট্রোজেন, লিকুইড তো টেম্পারেচার দিলেই গ্যাস হয়ে যাবে, লিকুইডকে তো গ্যাস করা খুবই সোজা। তো আমরা এতক্ষণ ধরে যেটা নিয়ে ডিসকাস করছিলাম যে ওয়াটারের তিনটে ফর্ম, একটা হচ্ছে সলিড, লিকুইড এবং গ্যাস। এই ফর্মটা যে কোনো সাবস্ট্যান্সকেই ডিফারেন্ট স্টেটে কনসিডার করা যায়, কিন্তু এই যে ওয়াটার, এটাকে কনসিডারেশনটা আমাদের সুবিধা, এই এক্সাম্পলটা সুবিধা, কারণ একটাই যে আমরা সবসময় কিন্তু হাতের কাছে এই তিনটে স্টেটটাকে দেখতে পাই এবং আমরা সহজে ব্যাপারটাকে ফিল করতে পারি, সেই জন্য আমরা এক্সাম্পলটা ওয়াটার দিয়ে দিচ্ছি। তো ইন্টার কনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার বলতে আমরা কি বুঝি? দেখ, ইন্টার কনভার্সন মানে অনেক রকমের হতে পারে। কি কি না, চল আমরা ছোট ছোট করে ডিটেলে বলি। আমাদের তিনটে স্টেট আছে, সলিড, লিকুইড এবং গ্যাস। তো ইন্টার কনভার্সন মানে কি? ইন্টার কনভার্সন মানে হচ্ছে দ্য ফেনোমেনা ডিউ টু হুইচ ম্যাটার চেঞ্জেস ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট and back to original state on altering the conditions of the temperature pressure. টেম্পারেচার স্টেট চেঞ্জ মানে কি? আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাব, আবার চাইলে ব্যাক করেও আসতে পারি। ওয়াটার থেকে আইস বানাবো, আবার টেম্পারেচার প্রেশার চেঞ্জ করে আইস থেকে ওয়াটারও করতে পারি। এই যে ফেনোমেনা, এটাকেই বলে কি? চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট মানে একদিকে যেরকম যাওয়া যাবে, এরকম দেখ যে লিকুইড থেকে সলিড, তার মানে তাকে কি বলে? ফ্রিজিং। আবার সলিড থেকে লিকুইড তাকে বলে কি? মেল্টিং। আবার দেখ, লিকুইড থেকে গ্যাস, ভেপোরাইজেশন। আবার গ্যাস থেকে লিকুইড, কনডেনসেশন। আবার গ্যাস থেকে ডাইরেক্টলি সলিড তাকে বলে কি? গ্যাস সলিড থেকে গ্যাস, সাবলিমেশন। আর গ্যাস থেকে সলিড তাকে বলে ডিপোজিশন।
সাবলিমেশন সলিড থেকে ডাইরেক্টলি গ্যাস, আমি আসছি পরে। ডাইরেক্টলি সলিড থেকে গ্যাস বানানো যায় তাকে বলে সাবলিমেশন। গ্যাস থেকে সরাসরি যদি সলিড বানিয়ে দিই তাকে বলে ডিপোজিশন। তাহলে কতগুলো স্টেট চেঞ্জের ব্যাপারটা তুই পড়লি, টার্মিনোলজিগুলো ভালো করে জেনে রাখতে হবে। যে সলিড থেকে লিকুইড তাকে কি বলে? সলিড থেকে লিকুইডকে বলে কি? মেল্টিং। সেরকম লিকুইড থেকে সলিডকে কি বলে? ফ্রিজিং। আবার লিকুইড থেকে ভেপার তাকে কি বলে? না ভেপোরাইজেশন। আবার ভেপার থেকে লিকুইড তাকে বলে কনডেনসেশন। আবার সলিড থেকে ডাইরেক্টলি গ্যাস মানে সলিড থেকে ভেপার তাহলে সাবলিমেশন। আবার ভেপার থেকে ডাইরেক্টলি সলিড ডিপোজিশন। তাহলে 1 2 3 4 5 6 এইগুলোই হচ্ছে কি না ইন্টার কনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার। একটা থেকে আরেকটা যাবো, উল্টো দিকে আসবো। বাই দ্য চেঞ্জ অফ কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। টেম্পারেচার প্রেশার চেঞ্জ করে কিন্তু আমরা যেতে পারি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে। দ্যাট ইজ নোন অ্যাজ ইন্টার কনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার। এখন দেখ যে আমরা কি করছি না, ধর কার্বন ডাই অক্সাইডের, ওয়াটারের তো এক্সাম্পল দিয়েছি। কার্বন ডাই অক্সাইড কি? কার্বন ডাই অক্সাইড নর্মালি গ্যাস। এর ওপরে যদি তুমি প্রেশার ডেভেলপ করো এবং টেম্পারেচারটা কমিয়ে দাও তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস থেকে এক সময় কার্বন ডাই অক্সাইড কি হবে? লিকুইড হবে। আরও যদি এরকম করো তাহলে কার্বন ডাই অক্সাইড সলিড হবে। কার্বন ডাই অক্সাইড গ্যাস ফর্মস কি? ড্রাই আইস। একে বলে কি? ড্রাই আইস। সলিড কার্বন ডাই অক্সাইডে কনভার্টেড হবে। তার মানে প্রেশার চেঞ্জ করে টেম্পারেচার চেঞ্জ করে এই সমস্ত ব্যাপারগুলো করা যেতে পারে। গ্যাসকে যখনই আমরা লিকুইফাই করি, when gas is converted to liquid, তখন আমরা কি করি না প্রেশার বাড়াই কিন্তু টেম্পারেচারটা কমাই। প্রেশার বাড়িয়ে টেম্পারেচার কমিয়ে আমরা গ্যাসকে লিকুইড করি। তো সেই জন্য চেঞ্জ অফ প্রেশারও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। সবসময় আমরা যেরকম আইস ওয়াটার এইসব ক্ষেত্রে আমরা টেম্পারেচার ফ্যাক্টরটার কথাই বলেছি, যে টেম্পারেচার বাড়িয়ে দিলে আইস থেকে ওয়াটার হচ্ছে, আবার ওয়াটার থেকে ওয়াটার ভেপার হচ্ছে। কিন্তু গ্যাসকে যখন আমরা করতে যাচ্ছি তখন কিন্তু সেখানে প্রেশার অ্যাপ্লাইড, when pressure applied, on applying pressure liquid changes to solid। তো লিকুইড থেকে সলিডে কনভার্টেড হয় এবং প্রেশার আমি চেঞ্জ করে এই বিষয়টা করতে পারি। তো এটা একটা গেল যে প্রেশার দিয়ে আমরা এই কাজটাকে করতে পারি, টেম্পারেচার চেঞ্জ করে করতে পারি। আচ্ছা, এখন দেখ যে দুটো প্রশ্ন আমাদের আছে। হোয়াট হ্যাপেন্স ইনসাইড দ্য ম্যাটার ডিউরিং দিস চেঞ্জ অফ স্টেট? যখন আমরা স্টেট চেঞ্জ করছি তখন ম্যাটারের ভিতরকার কি চেঞ্জ হয়, যা অলরেডি আমি একটু বলেছি যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স এবং তাদের মধ্যে ডিস্টেন্স ইত্যাদি চেঞ্জ হয়। এবং হাউ দিস চেঞ্জ টেক্স প্লেস, কিভাবে আমরা এই চেঞ্জটা করব সেটা অলরেডি আমি তোকে দেখিয়েছি, কিন্তু তবুও আরও ডিটেলে আমি টোটাল জিনিসটা অ্যাক্টিভিটি দিয়ে বোঝাচ্ছি। তোদের যেরকম বইতে আছে অ্যাক্টিভিটি সেটা নিয়েই আমি ডিসকাস করছি। যে ম্যাটারের যখন স্টেট চেঞ্জ হয় তখন সেটা কি হয় তার ভিতরে এবং সেটা কিভাবে আমরা করব। দেখ, এগুলো বোঝার জন্য আমাদের কিছু অ্যাক্টিভিটি দরকার। বইতে সেই অ্যাক্টিভিটি আছে। বইতে কি অ্যাক্টিভিটি আছে সেটা নিয়ে আমি বলছি তোকে। টু অ্যান্সার অল সাচ কোশ্চেন্স লেট আস ডু সাম অ্যাক্টিভিটি। আমরা কিছু অ্যাক্টিভিটি করার চেষ্টা করব। কি অ্যাক্টিভিটি না, প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে যেটা তোকে আলাদা করে দেখিয়েছিলাম, কেস 1 যেখানে আমরা এখানে রেখেছি কিছু আইস, এখানে আইসের টুকরো রয়েছে, বিকার রয়েছে, আইসের টুকরো রয়েছে এবং এখানে একটা থার্মোমিটার রয়েছে, একটা গ্লাস স্টারার রয়েছে, কাঁচের একটা রড, গ্লাস রড, এবং এখানে নিচে একটা বার্নার রয়েছে। তো এই অবস্থায় যদি আমি বার্নারটাকে অন করে দিই, বার্নারটাকে যদি আমি চালিয়ে দিই, তাহলে
কি হবে, জ্বালিয়ে দিলে কি হবে? দেখতে পাচ্ছিস যে 150 গ্রামের মতো ক্রাস্ট আইস রয়েছে। তো আমরা কি করেছি না, ফলো দ্য স্টেপস, অ্যাক্টিভিটিতে ফলো দ্য স্টেপ। সেই স্টেপ ফলো করে আমি কি দেখছি না, বিকারটাকে আমরা বসিয়েছি লো ফ্লেমে। নোট দ্য টেম্পারেচার হোয়েন আইস স্টার্টস মেল্টিং। আমরা এই টেম্পারেচারটা নোট করব যখন আইসটা মেল্ট করতে শুরু করলো। নোট দ্য টেম্পারেচার হোয়েন অল আইস কনভার্টেড ইনটু ওয়াটার। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কিন্তু দুটো ব্যাপারকেই কিন্তু আমরা নোট করব, যে আইসটা রয়েছে, আইসটা বার্নারটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবারে আমি প্রথমে টেম্পারেচারটা নোট করবো, এই যে ইনিশিয়াল টেম্পারেচারটা, যে যখন মেল্ট করতে শুরু করলো তখন কত টেম্পারেচার, হোয়েন আইস স্টার্টস মেল্টিং। আর যখন সব আইসটা পুরো লিকুইড হয়ে যাবে, এই টেম্পারেচারটা নোট করলাম 0 ডিগ্রি, 0 ডিগ্রি টেম্পারেচারটা নোট করে নিলাম। এবার যখন পুরো আইসটা আইসটা প্রসেস হয়ে আইস লিকুইড হয়ে গেল, তখন সেই টেম্পারেচারটা আমি আবার নোট করব। এটাই হচ্ছে অ্যাক্টিভিটি, যে আমি দুটো টেম্পারেচার আলাদা আলাদাভাবে নোট করব। তো দুটো টেম্পারেচারই আমি কি দেখব না, দুটো টেম্পারেচার দেখব যে এখানে কিন্তু কোনো এই টেম্পারেচার দুটোই চেঞ্জ হচ্ছে না। যা 0 ডিগ্রি সেলসিয়াসে আইস যেরকম ছিল, ওয়াটারটাও কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসেই রয়েছে, জাস্ট ওটা কিন্তু মেল্ট করে গেছে এবং ওয়াটার মল্টেন আইস, মানে ওয়াটার আইস থেকে ওয়াটার পার্টে কিন্তু কনভার্টেড হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। এবং এই অ্যাক্টিভিটিতে কি হলো না, আমি কি দেখতে পেলাম না, আমি দেখতে পেলাম যে এই অ্যাক্টিভিটিটায় আইস থেকে যখন ওয়াটার হলো তার কোনো টেম্পারেচার চেঞ্জ হলো না। কেস নাম্বার 2, এখানে আমরা আবার একটা অ্যাক্টিভিটি করছি, সেখানে কি নিয়েছি আমি, ওয়াটার। সেখানে কি নেওয়া হয়েছে, ওয়াটার। বাকি সব একই, বিকার, থার্মোমিটার, গ্লাস স্টারার, বার্নার সব সেম। কেস 2তে কিন্তু আমরা শুধু ওয়াটার নিয়েছি। এবারে আবার আমরা কি করছি না, বার্নার জ্বালিয়ে দিচ্ছি, আবার আমরা বার্নার জ্বালাচ্ছি। তো বার্নার আমরা যেই জ্বালাচ্ছি সেখানে আবার আমরা কি করব না, ওই যখন ভেপার হওয়া শুরু হয়নি, হতে শুরু হচ্ছে, তখন টেম্পারেচারটা নোট করব। ভেপার শুরু হচ্ছে, দেখ টেম্পারেচারটা এই 100 ডিগ্রি সেলসিয়াস, 100 নোট করে নিলাম। ভেপার এই হতে শুরু করলো। এইবারে যতক্ষণ না পুরোটা ভেপার হচ্ছে, পুরো ভেপার যখন হয়ে যাবে তখন আবার একবার টেম্পারেচারটা নোট করব। দেখ এখনো হিট দেওয়া হচ্ছে কিন্তু টেম্পারেচার বাড়ছে না। ওখানে দেখ কি হলো, অর্ডার করে দেখানো হচ্ছে যে টেম্পারেচার কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না। কেস নাম্বার 2তে কিন্তু একই রয়েছে, টেম্পারেচারটা একই রয়েছে। এবার যখন পুরোটা হয়ে যাবে তখন আমি টেম্পারেচার নোট করব, এবং এই টেম্পারেচারটা যখন পুরো ওয়াটার ভেপারে কনভার্টেড হয়ে যাবে তাহলে আমি তখন পুরো নোট করব, এবং নোট করে সেটাও দেখবো ওই 100 ডিগ্রি সেলসিয়াসই রয়েছে। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। এই দুটো অ্যাক্টিভিটি, একটা হচ্ছে আইস থেকে আমরা ওয়াটারে কনভার্ট করছি, এবং আরেকটা হচ্ছে ওয়াটার থেকে ওয়াটার ভেপারে কনভার্ট করছি। এই দুটো কাজ যদি আমরা দেখি, এই অ্যাক্টিভিটিটা যদি দেখি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটিটা দেখলেই দেখতে পাবি যে এখানে কিন্তু দেখ যে এখানেও কিন্তু আমরা এই থার্মোমিটারটাকে রিডিং করেছি এবং রিডিং করে দেখেছি যে একই ভ্যালু রয়ে গেছে, তার কোনো চেঞ্জ হয়নি। তো অবজারভেশন আমাদের কি হলো, দ্য টেম্পারেচার ডিউরিং দ্য ইন্টারকনভার্সন অফ দ্য স্টেট রিমেন্স কনস্ট্যান্ট। তাহলে এই যে দুটো এক্সপেরিমেন্ট করলাম, তাতে আমি কি অবজার্ভ করলাম, তাতে আমি এটাই অবজার্ভ করলাম যে আইস থেকে যখন ওয়াটার হলো বা ওয়াটার থেকে ওয়াটার ভেপার হলো, ইন্টার কনভার্সন, তখন কিন্তু টেম্পারেচারটা কি হলো, টেম্পারেচারটা কিন্তু রিমেন্স কনস্ট্যান্ট। টেম্পারেচারে কোনো পরিবর্তন হলো না। আজকে আইস তোর কাছে ছিল, তুই যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ওয়াটারে না কনভার্ট করবি, এটাও 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, ওয়াটারটাও 0 ডিগ্রি সেলসিয়াস হবে। তারপরে যদি টেম্পারেচার দিস তাহলে ওয়াটারটা 100 ডিগ্রি সেলসিয়াস হবে, এবং তখনই কিন্তু ওয়াটার ভেপার হবে, ওয়াটার ভেপার হবে। তাহলে এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস একই থাকবে। ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস, ওয়াটার ভেপার 100 ডিগ্রি সেলসিয়াস। যখন স্টেট চেঞ্জ হচ্ছে
এটা লিকুইড, এটা ভেপার, একই থাকবে। তো যখন স্টেট চেঞ্জ হচ্ছে তখন কিন্তু কোনো টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। প্রশ্ন করছে ওয়াই, যে প্রশ্নের অলরেডি আমরা উত্তর দিয়েছি তোকে, তবু আর একবার সেই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করছি যে টেম্পারেচার যখন ইন্টার কনভার্সন হতে থাকে, স্টেটে যখন চেঞ্জ হতে থাকে, তখন কিন্তু কোনো রকমের কোনো টেম্পারেচারের ওখানে কোনো রকমের কোনো চেঞ্জ হয় না। ওইটাকেই বলা হয় কি, ওই যে হিটটাকে, ওটাকেই বলা হয় কি না, আমরা এই তিনটে কেস ওয়াটার, ওয়াটার ভেপার, এখানে যে মলিকিউলসগুলো রয়েছে দেখ, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে গ্যাস। তো মলিকিউলগুলো এখানে হয়তো অত ভালো বুঝতে পারবি না, কিন্তু মলিকিউলগুলোর মধ্যেকার ডিস্টেন্স বাড়ানোর জন্যে ইন অর্ডার টু সেপারেট the molecules some energy is needed, কিছু এনার্জি লাগবে, এটাই কিন্তু কামিং ফ্রম লেটেন্ট হিট, ওইটাই কিন্তু লেটেন্ট হিট থেকে আসবে। এইটাই হচ্ছে লেটেন্ট হিট, যে চেঞ্জ অফ স্টেট যখন করছি, ধর সলিড থেকে আমি লিকুইড করছি, তো তাতে কি চেঞ্জ হচ্ছে? সলিড থেকে লিকুইড মানে কি, সলিড থেকে জাস্ট লিকুইড হয়ে গেল? তাতে তো কিছু চেঞ্জ হচ্ছে। মলিকিউলার স্ট্রাকচার, দিস ইজ ইম্পর্টেন্ট টার্ম, মলিকিউলার স্ট্রাকচার মানে ইন্টারনাল স্ট্রাকচার অফ ম্যাটার। মলিকিউলার স্ট্রাকচার কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে দেখ ভালো করে, কথাটা ভালো করে পড়। অন টেম্পারেচার অফ সলিডস the kinetic energy of the particles increase. Due to increase in kinetic energy, the particle starts vibrating with greater speed. The energy supplied by the heat overcomes the force of attraction between the particles. The particles have their fixed position and starts moving freely. Stage is reached when solid melts and converted into liquid. মানে কি, এই মলিকিউলগুলো একটা স্ট্রং অ্যাট্রাকশানে ছিল, তাই সেটা সলিড। কিন্তু তারপরে কি হলো না, আমি যেই এনার্জিটা দিলাম তখন কি হলো, মলিকিউল কিন্তু তাদের কি হলো, লেস অ্যাট্রাকটিভ ফোর্স, সেখানে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা কমে গেল, এবং আলটিমেটলি কিন্তু সলিড থেকে কি হয়ে গেল না, লিকুইড স্টেটে কনভার্টেড হলো। দিস ইজ দ্য মলিকিউলার এক্সপ্লানেশন, যে সলিড থেকে তুমি কি করে লিকুইড বানাবে, হাউ সলিড, এর প্রশ্ন হচ্ছে এটাই, যে হাউ সলিড কনভার্টেড টু লিকুইড। কাইনেটিক মলিকিউলার এক্সপ্লানেশনে দেখতে পাচ্ছি যে কিভাবে সলিড, আরেকবার পড়ে দেখ, ইনক্রিজিং টেম্পারেচার যেই তো ইনক্রিজ করছিস, পার্টিকেলসগুলো কাইনেটিক এনার্জি বাড়ছে, পার্টিকেলসগুলো দৌড়দৌড়ি করছে, আরো বেশি দৌড়দৌড়ি করছে, স্টার্টস ভাইব্রেটিং উইথ এ গ্রেটার স্পিড, আরো এনার্জি বাড়লে কি হবে, ফোর্স অফ অ্যাট্রাকশনকে ওভারকাম করে গেল, তাদের মধ্যে অ্যাট্রাকশনকে ওভারকাম করে গেল, এবং একটা স্টেজ এলো যখন কি একদম ফ্রিলি মুভ করতে শুরু করে দিল, মানে কি সলিডটা তখন লিকুইডে কনভার্ট হয়ে গেল। তো এই ঘটনা ঘটার জন্য এনার্জি লাগবে, সলিডের মলিকিউলগুলোকে দূরে দূরে নিয়ে চলে যেতে গেলে এনার্জি লাগবে। তো এনার্জিটা কোথা থেকে পাওয়া যাবে, ওই লেটেন্ট হিট, তখন কিন্তু টেম্পারেচার বাড়ছে না, তাহলে এই এনার্জিটা কোথায় গিয়ে কাজে লাগছে, স্টেট চেঞ্জ করতে কাজে লাগছে। এটাই আমি বারবার বোঝাতে চাইছি, যে স্টেট চেঞ্জ কিভাবে একটা স্টেটকে, লেটেন্ট হিট কিভাবে একটা স্টেট থেকে আর একটা স্টেটে নিয়ে যাচ্ছে। এবং রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস,
আর ওর 0°C, বাকি তো 25°, ও তো হিট তো যথেষ্ট রয়েছে। মলিকিউলস গুলো দৌড়দৌড়ি করবো ওই টেম্পারেচারে, 25°C টেম্পারেচার, তাতে তো হবেই। তো যে কারণে বলা হচ্ছে যে এখানে কিন্তু লেটেন্ট হিট এভাবে কাজে লাগছে। কাইনেটিক এক্সপ্লানেশন আমি দিলাম, আশা করছি বুঝতে পেরেছিস। না বুঝতে পারলে আমাকে বলবি। বুঝতে পেরেছিস কি এই ব্যাপারটা রুমেলা? Yes, sir. ঠিক আছে, অর্জুন, সুচিস্মিতা বল, বুঝতে পেরেছিস? সুচিস্মিতা কোথায় গেল? না ডিসকানেক্ট নয়, আছে তো। আচ্ছা, তো যাকে তো আমরা এখানে দেখতে পেলাম যে কিভাবে লেটেন্ট হিটটা কাজে লাগছে, আমরা ডিটেলে বললাম। তাহলে সলিড থেকে লিকুইড, সেটাকে আমি মেল্টিংও বলতে পারি বা ফিউশন বলতে পারি। এই প্রসেসটাকে অলরেডি আমরা বলেছি যে চেঞ্জ অফ সাবস্ট্যান্স ফ্রম সলিড টু লিকুইড স্টেট, অনেকে মেল্টিং বলে এটাকে বা ফিউশন বলে, যাই বলুক না কেন, মেল্টিং অর ফিউশন, এটা হচ্ছে সাবস্ট্যান্সকে যদি আমি সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে আমি নিয়ে যাই, তাহলে সেই প্রসেসটাকে বলে কি? মেল্টিং অর ফিউশন। এখন দেখ যে আমরা যে টেম্পারেচারে, দেখ মেল্টিং পয়েন্ট বলতে কি বোঝায়, হোয়াট ডু ইউ মিন বাই মেল্টিং পয়েন্ট? মেল্টিং পয়েন্ট বলতে কি বোঝায় ভালো করে দেখ, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ সলিড মেল্টস টু বিকাম এ লিকুইড। এই কথাটা গুরুত্বপূর্ণ, অ্যাট দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা না লিখলে কিন্তু কেটে দেবে। অ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটা কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশার ছাড়া কিন্তু মেল্টিং পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট টার্ম, ইজ কল্ড ইটস মেল্টিং পয়েন্ট। তো মেল্টিং পয়েন্ট বলতে কি বোঝায়, যে টেম্পারেচারে সলিড লিকুইডে কনভার্টেড হয় অ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশারে সলিড লিকুইড স্টেটে কনভার্টেড হয়, সেই টেম্পারেচারটাকেই বলে কি না মেল্টিং পয়েন্ট। ঠিক একই রকমভাবে বয়েলিং পয়েন্ট যদি তোকে জিজ্ঞাসা করে, হোয়াট ডু ইউ মিন বাই বয়েলিং পয়েন্ট, হোয়াট মিন বাই বয়েলিং পয়েন্ট, তাহলে সেখানে তুই কি বলবি? একই রকম ভাবে বলবি যে টেম্পারেচার অ্যাট হুইচ লিকুইড ভেপোরাইজেস ইনটু গ্যাসিয়াস স্টেট অ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেশার। এই কথাটা কিন্তু অবশ্যই সবসময় বলতে হবে, অ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ কল্ড ইটস বয়েলিং পয়েন্ট। তো অ্যাটমসফিয়ারিক প্রেশারে লিকুইড যখন গ্যাসিয়াস স্টেটে কনভার্টেড হয়, ভেপোরাইজ করে অ্যাটমসফিয়ারিক প্রেশারে, সেটাকেই বলে কি? সেই প্রসেসটাকেই বলে, সেই যে টেম্পারেচারে হয় সেই টেম্পারেচারটাকেই বলে কি? বয়েলিং পয়েন্ট। তাহলে বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কাকে বলে বোঝা গেল। আমরা আজকে স্টেট চেঞ্জ নিয়ে বলছি, স্টেট চেঞ্জ রিলেটেড ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করছি, লেটেন্ট হিট এবং স্টেট চেঞ্জ, মেল্টিং, বয়েলিং, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট ইত্যাদি এসব নিয়ে বলছি। তো লেটেন্ট হিটের ডেফিনেশনটা একটা জেনে রাখা ভালো, দ্য অ্যামাউন্ট অফ হিট রিলিজড অর অ্যাবজর্ব ডিউরিং দ্য চেঞ্জ অফ স্টেট অফ দ্য সাবস্ট্যান্স। যে কোনো হিট যেটা রিলিজড হবে বা অ্যাবজর্বড হবে, যাই হোক না কেন, স্টেট চেঞ্জ যখন হবে, কারণ উল্টো দিকে হলে রিলিজড হয় হিট, যেরকম লিকুইড থেকে যখন সলিড হবে, ওয়াটার থেকে যখন আইস হবে, তখন কিন্তু হিটটা রিলিজড হবে না, হিটটা ওখানে, হ্যাঁ হিটটা ওখানে রিলিজড হবে, হিটটা বেরিয়ে আসবে। আর যদি আইস থেকে ওয়াটার হয়, হিট ওখানে অ্যাবজর্ব হবে। তো হিট অ্যাবজর্ব হোক বা হিট রিলিজ হোক, চেঞ্জ অফ স্টেটের সময় যে অ্যামাউন্টের হিট রিলিজ হয় বা অ্যাবজর্বড হয়,
তাকে বলে লেটেন্ট হিট। এটা খুবই দরকারি, ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখবি। এবার দেখ লেটেন্ট হিট অফ ফিউশন। লেটেন্ট হিট তো বুঝলাম, কিন্তু যদি তোকে বলে লেটেন্ট হিট অফ ফিউশন, সেটা কি না? সেটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ সলিড ধরে নিতে হবে। কি? ভালো করে দেখ ডেফিনেশনটা। দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ 1 kg of solid into liquid at atmospheric pressure at its melting point is known as latent heat of fusion বা latent heat of melting, যা খুশি বলতে পারিস। 1 কেজি তুই কোনো সাবস্ট্যান্স নিয়ে অ্যাটমসফিয়ারিক প্রেসারে তুই তাকে লিকুইডে, পুরোপুরি লিকুইডে কনভার্ট করে দিবি। যত অ্যামাউন্ট অফ হিট এনার্জি লাগবে তাকে কি বলে? লেটেন্ট হিট অফ ফিউশন। ফিউশন মানে সলিড থেকে লিকুইডে কনভার্ট করার সময় যে প্রসেসটা, তাকে বলে ফিউশন বা মেল্টিং। তো কতটা হিট এনার্জি লাগবে? কতটা হিট এনার্জি লাগবে? 1 কেজি সলিড, আইস বলবি না, যে কোনো সলিডের ক্ষেত্রেই লেটেন্ট অফ হিট অফ ফিউশন এই টার্মটা অ্যাপ্লিকেবল। তো 1 কেজি সলিডকে 1 কেজি লিকুইডে কনভার্ট করার জন্য যতটা হিট এনার্জি লাগে অ্যাটমসফিয়ারিক প্রেসারে, সেটাকেই বলে কি? লেটেন্ট হিট অফ ফিউশন। লেটেন্ট হিট অফ ফিউশন। এবার দেখ যে তুই লেটেন্ট হিট অফ ফিউশন কি করে বের করবি? না, একটা ইয়েলো ওয়াক্স রয়েছে, 1 কেজি রয়েছে, তো তুই ল্যাবরেটরি থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা মেজার করছিস, একটা পার্টিকুলার টেম্পারেচারটা মেল্ট করতে শুরু করেছে। এবারে পুরোপুরি যতক্ষণ না মেল্ট করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ওই হিটটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে দ্য অ্যামাউন্ট অফ হিট চেঞ্জ দ্যাট ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য ইউনিট মাস। ইউনিট মাস মানে কেউ 1 কেজিও বলতে পারে বা 1 গ্রাম বলতে পারে, যাই হোক এরকম, সলিড ইন্টু লিকুইড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে 1 কেজি ওয়াক্স, 1 কেজি আইস, 1 কেজি কোনো একটা সলিড, সকলের ক্ষেত্রেই লেটেন্ট হিট অফ ফিউশন টার্মটা অ্যাপ্লিকেবল। লেটেন্ট হিট অফ ফিউশন এর কথাটার মানেই হচ্ছে এটা, এই জিনিসটার এক্সপ্লানেশনই হচ্ছে এটা, যে ধর তোকে বললো, কথার কথা আমি তোকে এইভাবে বলছি যে latent heat of fusion of ice equals to 80 calorie per gram। এটার মানে কি? মানে হচ্ছে তুই যদি 1 গ্রাম আইস নিস 0 ডিগ্রি সেলসিয়াসে, 1 গ্রাম ওয়াটারে কনভার্ট করতে তোর 80 ক্যালোরি হিট নিডেড। 80 ক্যালোরি হিট এখানে তোর লাগবে 1 গ্রাম আইসকে 1 গ্রাম ওয়াটারে তুই যদি কনভার্ট করতে চাস, তাহলে এইটা লাগবে। লেটেন্ট হিট অফ ফিউশন কথাটার মানেই হচ্ছে তাই, কিন্তু নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার এটা হতে হবে। অ্যাটমসফিয়ারিক প্রেসারে এই মেজারমেন্টটা করতে হবে, যে কোনো প্রেসারে মেজারমেন্ট করলে হবে না, নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে এই মেজারমেন্টটা করতে হবে। এই গেল লেটেন্ট হিট অফ ফিউশন। আচ্ছা, একই রকম ভাবে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, যে ধর তোর ওয়াটার রয়েছে, ধর 1 গ্রাম বা 1 কেজি যা খুশি, তাকে তুই ওয়াটার ভেপার পুরোটাই 1 কেজি পুরোটা করবি অ্যাট নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার। কতটা হিট লাগবে? 540 ক্যালোরি পার গ্রাম। এতটা হিট লাগে 1 গ্রাম আইসকে, এটা 1 গ্রাম ধর, 1 গ্রাম আইসকে 1 গ্রাম ওয়াটারে কনভার্ট করতে গেলে কতটা অ্যামাউন্ট হিট লাগে? না 540, এতটা হিট এনার্জি লাগে। তো সেই জন্যে অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড, এটাকে বলে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন।
এটাকে বলে ভেপোরাইজেশন। আগেরটা হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন। ফিউশন মানে হচ্ছে সলিড থেকে যখন লিকুইড করতে যাবি যে লেটেন্ট হিটটা লাগে, যে হিটটা লাগে তাকে বলে লেটেন্ট হিট অফ ফিউশন। আর লিকুইড থেকে যখন তুই গ্যাস করতে যাবি তখন যে হিটটা লাগবে তাকে বলে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। দুটো আলাদা টার্ম এবং দুটোর আলাদা মানে, কিন্তু সবসময় নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার কথাটা সবসময় যে কোনো ডেফিনেশনের মধ্যে স্টেট চেঞ্জের সময় তুই সবসময় মনে রাখবি, এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে চল আমরা এতক্ষণ ধরে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস এই প্রসেসের কথাই বলে আসছি, কিন্তু আরো একটা মাঝখানে আমি প্রসেসের কথা বলেছি। সেটা কি না, সলিড থেকে ডাইরেক্টলি গ্যাস, তাকে বলে কি সাবলিমেশন। সলিড থেকে ডাইরেক্টলি আমি যদি গ্যাসিয়াস স্টেটে কনভার্ট করি তাহলে তাকে বলে সাবলিমেশন। এ চেঞ্জ অফ স্টেট ডাইরেক্টলি ফ্রম সলিড টু গ্যাস উইদাউট চেঞ্জিং ইনটু লিকুইড স্টেট, লিকুইড হবেই না, তাকে বলে কি সাবলিমেশন। অস ভাইস ভাইস উল্টোটাকেও সাবলিমেশনও বলে, ডিপোজিশন বলে, অনেক বইতে লেখা আছে ডিপোজিশন, তো সাবলিমেশনও অনেক জায়গায় বলা আছে, অসুবিধার কিছু নেই। তো একটা স্টেট থেকে সলিড স্টেট থেকে ডাইরেক্টলি গ্যাসিয়াস স্টেটে করবি, এই যে প্রসেসটা, এই প্রসেসটার নামই হচ্ছে কি সাবলিমেশন। প্রসেসটাকে বলে সাবলিমেশন। তো সাবলিমেশন সলিড থেকে ডাইরেক্টলি গ্যাস কাদের কাদের হয় না, অ্যামোনিয়াম ক্লোরাইড এক্সাম্পল, অ্যামোনিয়াম ক্লোরাইডের হয়, তারপরে ক্যাম্ফরের হয়, কর্পূর ক্যাম্ফরের হয়, ন্যাফথলিনের হয়, তারপরে আয়োডিনের হয়, আয়োডিনও সাবলাইম করে। এই সব সাবস্ট্যান্সগুলো ডাইরেক্টলি এরা সলিড থেকে ভেপার স্টেটে কনভার্টেড হয়। ডাইরেক্টলি সলিড স্টেট থেকে ভেপার স্টেটে কনভার্টেড হলে তাকে বলে সাবলিমেশন। কে হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যাম্ফর, ন্যাফথলিন, আয়োডিন, এই সমস্ত সাবস্ট্যান্সগুলো কিন্তু ডাইরেক্টলি সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে না গিয়ে ডাইরেক্টলি ভেপার স্টেটে চলে যাবে, বা সলিড থেকে ডাইরেক্টলি গ্যাসিয়াস স্টেটে চলে যাবে, তখন তাকে বলে সাবলিমেশন। চল সাবলিমেশনের ওপরে আমরা একটা অ্যাক্টিভিটি দেখি যে সাবলিমেশন করা হচ্ছে, কি কি নেওয়া হয়েছে। দেখ ডান দিকের ছবিটায় দেখ, বার্নার তো নিতেই হবে, হিট দিতে হবে। চায়না ডিশ, একটা চায়না ক্লের তৈরি রকমভাবে ডিশ যেটা হিট রেজিস্ট্যান্স। অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে রাখা রয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, সেটা আবার কটন প্লাগ, ইনভার্টেড টিউব একটা রয়েছে, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে আবার ঠান্ডা হয়ে সলিডিফাই হচ্ছে। এখানে সলিড ছিল, সলিড অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এখানে হ্যাঁ এখানে আমরা বাঁদিকে এক্সপেরিমেন্টটা দেখ, যে ওর মধ্যে রেখেছি কিছু অ্যামোনিয়াম ক্লোরাইড, চায়না ডিশের মধ্যে রাখা রয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং এর উপরে একটা ইনভার্টেড ফানেল যেরকম ঢাকা দেওয়া ওরকম ঢাকা দেওয়া রয়েছে, কটন প্লাগও উপরে আটকে দেওয়া হয়েছে। এবারে বার্নার জ্বালিয়ে দেওয়া হয়েছে, গরম করা হচ্ছে। অ্যামোনিয়াম ক্লোরাইডটা একটা সময় বাদে গিয়ে ভেপার, ডাইরেক্টলি ভেপার স্টেটে কনভার্টেড হতে থাকবে, ভেপার হয়ে যাচ্ছে, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড ভেপার উপরে উঠে গিয়ে ওই কটন প্লাগ আছে, ওই প্লাগে আবার আটকে গিয়ে ওখানে আবার গিয়ে জমা হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড ওর গায়েতে একটু সলিডিফাই হয়ে যাবে, ভিতরের দিকের গায়েতে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্রিস্টালগুলো সলিডিফাই হয়ে যাবে। এই যে প্রসেসটা, এটাই হচ্ছে কি না সাবলিমেশন। সাবলিমেশন হচ্ছে সলিড অন হিটিং ডাইরেক্টলি চেঞ্জেস ইনটু গ্যাস উইদাউট চেঞ্জিং ইন লিকুইড অ্যান্ড ভাইস ভার্সা। এই ব্যাপারটাই আমি তোকে বোঝাতে চাইলাম, আমি তোকে বলতে চাইলাম যে ক্যাম্ফর নিয়েও তুই করতে পারিস, এই এক্সপেরিমেন্টটা।
কি বলছিস? শুনতে পাচ্ছিস না আমার কথা? কেউ শুনতে পাচ্ছিস না? সবাই শুনতে পাচ্ছিস না? স্যার না পাচ্ছি। স্যার আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। তাহলে সুচিস্মিতা, তোর তোর কিছু নেটওয়ার্ক, তুই একবার লিভ করে আবার জয়েন কর, কারণ অন্যরা তো পরিষ্কার শুনতে পাচ্ছে। তাহলে নিশ্চয়ই তোর এন্ড থেকে কিছু প্রবলেম হচ্ছে, তোর এন্ডে কিছু প্রবলেম আছে। তুই একবার লিভ করে আবার রিজয়েন কর, আমি তোকে অ্যালাউ করে দিচ্ছি, তাহলেই আমার মনে হয় ঠিক হবে। কারণ এখানে তো দেখছি যে কোনো ইস্যু তো দেখতে পাচ্ছি না এখানে। হ্যালো, না এখানে থেকে তো আমি দেখছি যে সবই ঠিকঠাক রয়েছে। তাহলে দেখ, যদি তুই শুনতে না পাস তাহলে ওটা করতে পারিস, আমার মনে হয় ঠিকঠাক হবে। তো আমরা হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং পিছনে চলছে, ওবিএস স্টুডিও অন করা আছে। তো তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড কিংবা ক্যাম্ফর এরকম ধরনের সাবস্ট্যান্সগুলো, সেগুলো কিন্তু ডাইরেক্টলি কনভার্টেড হয়ে যাচ্ছে, সলিড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে কনভার্টেড হচ্ছে, এবং সেটা আবার আমি ঠান্ডা করলে বা রেখে দিলে কিন্তু আবার ওই অবস্থায় ফিরত চলে আসছে, আবার সলিড স্টেটে কনভার্ট হচ্ছে। তাহলে এটা সাবলিমেশন এবং ডিপোজিশন একই সাথে হয়ে যাচ্ছে। এবার দেখ যে আমরা তার মানে সব স্টেটগুলোই একই সাথে বুঝলাম যে কি করতে হয়। সলিড থেকে এনার্জি দিয়ে, এনার্জি তখন অ্যাবজর্বড হয়। সলিড থেকে যত তুই লিকুইড বা গ্যাসের দিকে যাবি, এনার্জি অ্যাবজর্ব, কিন্তু গ্যাস থেকে যত লিকুইড বা সলিডের দিকে আসবি তত এনার্জি কি হবে? রিলিজড হবে। তাহলে একটাতে এনার্জি অ্যাবজর্ব, যদি তুমি সলিড থেকে লিকুইড থেকে গ্যাস যাও, এখানে কি হবে? এনার্জি অ্যাবজর্ব, এনার্জি দিতে হবে, এনার্জি অ্যাবজর্ব। কিন্তু উল্টোটা যদি করিস, গ্যাস থেকে লিকুইড থেকে সলিড, এখান থেকে এনার্জি রিলিজড এখানে হবে। তো এনার্জি অ্যাবজর্পশন এবং এনার্জি রিলিজ, এনার্জি কেউ খাচ্ছে, আবার এনার্জি কেউ বের করে দিচ্ছে, এনার্জি লিভিং আর এনার্জি অ্যাবজর্বিং, হিটিং। তো এনার্জি চেঞ্জ কীরকম হয়? এনার্জি যখন অ্যাবজর্বড হয়, বা এনার্জি যখন অ্যাবজর্বড হয় সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস হয়, এনার্জি যখন রিলিজড হয় তখন কিন্তু উল্টোটা, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড। সুচিস্মিতা, এবার শুনতে পাচ্ছিস তুই? স্যার এবারে পাচ্ছি। হ্যাঁ, এটা মাঝে মাঝে হয়, যদি যখন হবে না তখন একটু লিভ করে, ওটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়। যদি সবাই শুনতে পায়, তুই যদি একা না শুনতে পাস, তাহলে এরকম নেটওয়ার্কের ডিস্টারবেন্সের জন্য হয়। তখন একটু লিভ করে যাবি, তারপরে আবার রিজয়েন করে নিবি, তাহলেই দেখবি হবে। আমার এন্ড থেকে অনেক সময় হয়, তো আমি তখন আবার দ্বিতীয়বার করে নিই আর কি। সেটা আমি টেস্ট করে দেখে নিই এখানে, যদি কোনো অসুবিধা আমার এন্ড থেকে আছে কিনা। এনিওয়ে, তো আমরা এনার্জি চেঞ্জের ব্যাপারটা কীরকম সেটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন দেখ যে আরও একটা বিষয় কিন্তু গ্যাসের ক্ষেত্রে জানার দরকার, সেটা আমরা একটু ছোট্ট করে বুঝে নেব, কারণ প্রেসারের সাথে কোরিলেশন কয়েকটা বিষয় আমরা এখানে জানতে চাই। সেটা হচ্ছে ডিফিউশন। আমি আগে বলেছিলাম ডিফিউশন কি এবং গ্যাস কেন র্যাপিডলি ডিফিউজ করে। ডিফিউশন মানে কি? ডিফিউশন মানে হচ্ছে স্পন্টেনিয়াস মিক্সিং অফ গ্যাসেস। এ একটা গ্যাস রয়েছে, বি একটা গ্যাস রয়েছে, একটা গ্যাস আর একটা গ্যাসের সাথে মিক্স করে যাচ্ছে, কিংবা কোথাও ভ্যাকুয়াম আছে, এরকম একটা কন্টেনার রয়েছে, এদিকেও আর একটা কন্টেনার রয়েছে। তাহলে এখানে মাঝখানে একটা স্টপ কক দেওয়া রয়েছে।
এখানে হয়তো এ বলে গ্যাসটা রয়েছে, কিন্তু এটা ফাঁকা, ভ্যাকুয়াম। হ্যাঁ, এবারে স্টপ ককটা যদি আমি খুলে দিই, তাহলে এর মধ্যে দিয়ে এ গ্যাসটা কিন্তু এদিক এদিক চলে আসবে। দিস ইজ কল্ড ডিফিউশন। স্পন্টেনিয়াস মিক্সিং, বা দুটোতে এতে একটা এ গ্যাস রেখেছি, ওতে বি গ্যাস রেখেছি, সেরকমও একটা গ্যাস এ গ্যাস বি গ্যাসের দিকে, বি গ্যাস এ গ্যাসের দিকে, এরকম চলে যাবে। দিস ইজ কল্ড ডিফিউশন, স্পন্টেনিয়াস মিক্সিং অফ টু অর মোর গ্যাসেস হলে সেটা কিন্তু তাকে বলে ডিফিউশন। এখন ডিফিউশনটা কিসের উপর ডিপেন্ড করে? না ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। গ্যাস কেন ভালো ডিফিউজ করে? না লিস্ট, এখানে কিন্তু লিস্ট ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। মলিকুলের মধ্যে অ্যাট্রাকশনই তো কম, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় ও চলে যেতে পারবে। এবং এদেরকে যদি আমরা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনুযায়ী সাজাই, তাহলে কি হবে? না সুগার সব থেকে বেশি, তারপরে ওয়াটার, তারপরে কি হবে? না অক্সিজেন। তাহলে ডিফিউশন কাতে সব থেকে বেশি হবে? না অক্সিজেন। অক্সিজেনই সব থেকে ভালো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়বে, ডিফিউশন হবে, মিক্সিং হবে। তারপরে ওয়াটার, সুগার তো হতেই চাইবে না, সুগার এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়তে চাইবে না। দ্যাট ইজ টোটালি ডিপেন্ডস অন ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের উপরেই টোটাল বিষয়টা কিন্তু ডিপেন্ড করে। এনিওয়ে, তো এই বিষয়টা কথা বললাম যে ডিফিউশন হবে। এবারে হচ্ছে কি না, আমরা যেরকম টেম্পারেচার চেঞ্জ করে যেরকম স্টেটে চেঞ্জ করতে পারি, সেরকম প্রেশারেরও চেঞ্জ করে কিন্তু আমরা স্টেট চেঞ্জ করতে পারি। প্রেশার চেঞ্জ করে, যেরকম আমি বলেছিলাম যে কার্বন ডাই অক্সাইড এটা গ্যাস রয়েছে, তাকে তুমি কি করলে? না প্রেশার দিলে, তাহলে কার্বন ডাই অক্সাইড লিকুইড, আরও প্রেশার দিলে কার্বন ডাই অক্সাইড সলিড হচ্ছে। তার মানে প্রেশার দিয়েও কিন্তু বেশ কিছু কাজ করা যায়, স্টেট চেঞ্জ করা যায়। প্রেশার 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 ক্যান অলসো বি ইউজড ইন স্টেট চেঞ্জ। স্টেট চেঞ্জে কিন্তু প্রেশারটা ইউজ করা যায়, এফেক্ট অফ চেঞ্জ অফ প্রেশার অন ম্যাটার। তো সেই ব্যাপারটা আমরা দেখব যে কিভাবে ম্যাটারের how does pressure affect in changing the states of matter? States of ম্যাটারের যে চেঞ্জ হবে সেটাতে প্রেশার কিভাবে অ্যাফেক্ট করে, প্রেশার তার পার্টিসিপেশন কেমন আছে, সেই ব্যাপারটাও আমরা একটু আজকে দেখে নেব ভেপোরাইজেশন ইভাপোরেশন পড়ার আগে। সেখানে আমরা কি বলছি না, খুব ইজি ব্যাপার। প্রেশার মানে কি? প্রেশার ব্যাপারটা কি আগে বুঝতে হবে তোকে। দেখ, প্রেশার এই টার্মটা কিন্তু আমরা এই যখন আমরা স্টেট চেঞ্জের কথা বলছি, এটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর গ্যাসিয়াস, গ্যাসকে যদি লিকুইডে কনভার্ট করি বা সলিডে কনভার্ট করি, তখনই কিন্তু গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রেই প্রেশার। তো প্রেশার বলতে কি বোঝায়? না গ্যাস মলিকিউলসের প্রেশার বলতে বোঝায় এই একটা কন্টেনার রয়েছে, মলিকিউলগুলো সবসময় দেয়ালের গায়েতে ধাক্কা মারে, তো যতখানি তারা ফোর্স অ্যাপ্লাই করে, force applied on the walls of container, walls of the container, এই যে কন্টেনারের ওয়ালের উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে, ডিভাইডেড বাই এরিয়া অফ দ্য কন্টেনার, ফোর্স বাই এরিয়া, এটাই হচ্ছে কি প্রেশার। এটা ভালো করে মনে রাখবি যে প্রেশার হচ্ছে কি ফোর্স পার ইউনিট এরিয়া। তো এই ফোর্স ইউনিট এরিয়া, এটা যদি ইউনিট এরিয়া ধরিস তুই, তাহলে এই এরিয়া দিয়ে ডিভাইড করতে হবে, যতটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে তাকে এরিয়া যদি ডিভাইড করিস, তাহলে যেটা হবে তাকে বলে প্রেশার। নাও হোয়াট ইজ প্রেশার? প্রেশার ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া অর ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া, যেটা সেটাকেই বলে কি প্রেশার। এবং দিস ইজ অ্যাপ্লিকেবল ফর গ্যাসিয়াস স্টেট, গ্যাস মলিকিউলসের ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করা হয়। তো প্রেশার অ্যাপ্লাই করে কি হবে? প্রেশার আমরা এক্সার্টেড বাই, আমরা বললাম যে গ্যাস মলিকিউলস, দ্য প্রেশার অফ দ্য গ্যাস ইজ দ্য ফোর্স দ্যাট গ্যাস এক্সার্ট অন দ্য ওয়ালস অফ ইটস কন্টেনার।
গ্যাস মলিকিউলসগুলো কন্টেনারের ওপরে যে ফোর্স অ্যাপ্লাই করে সেটাই হচ্ছে ডিভাইডেড বাই এরিয়াই হচ্ছে কি না প্রেশার। এখন এই প্রেশারটা যদি কোনো জায়গায় মলিকিউলস রয়েছে, এখানে দেখতে পাচ্ছিস যে অনেকগুলো মলিকিউলস রয়েছে, তো মলিকিউলস যদি বেশি থাকে, ধর মলিকিউলসের নাম্বার হচ্ছে n, নাম্বার অফ মলিকিউলস n, আর ধর প্রেশার হচ্ছে কি p। সবসময় মনে রাখবি n ডাইরেক্টলি প্রপোর্শনাল টু p। যত নাম্বার অফ মলিকিউলস বাড়বে, নাম্বার অফ মলিকিউলস অ্যাজ ইনক্রিজেস, প্রেশারও তত বাড়বে। কারণ নাম্বার অফ মলিকিউলস বাড়া মানে কি, তারা দেয়ালের গায়ে বেশি বেশি ধাক্কা দেবে। দেয়ালের গায়েতে কত ধাক্কা দিচ্ছে, কত ফোর্স অ্যাপ্লাই করছে, ডিভাইডেড বাই এরিয়াই হচ্ছে কি তার প্রেশার। তাহলে মোর দ্য নাম্বার অফ গ্যাস পার্টিকেলস, মোর দ্য, এখানে দেখ ভালো করে, দ্য মোর দ্য নাম্বার অফ গ্যাস পার্টিকেলস এনক্লোজড ইন আ ভলিউম, মোর উইল বি দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য পার্টিকেলস। যত বেশি ওখানে পার্টিকেলস থাকবে, যত বেশি ওখানে মলিকিউল থাকবে, পার্টিকেলস থাকবে, মলিকিউলস থাকবে, ততই বেশি সে কি হবে না ফোর্স অ্যাপ্লাই করবে দেয়ালের ওপরে, ততটা বেশি ফোর্স অ্যাপ্লাই করবে এবং প্রেশারটা ইনক্রিজ হবে। তাহলে নাম্বার অফ মলিকিউলস অর নাম্বার অফ পার্টিকেলসও বলতে পারিস, নাম্বার অফ মলিকিউলস অর পার্টিকেলস এন যদি হয়, তাহলে এন যত বাড়ে প্রেশারও তত বাড়তে থাকবে। উইথ দ্য ইনক্রিজ ইন এন, প্রেশার কিন্তু অবশ্যই ইনক্রিজ করতে থাকবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি যদি তুই অন্য একটা কাজ করিস, যে মলিকিউলের নাম্বারটা একই রয়েছে, মলিকিউলের নাম্বারটা সেম রয়েছে, তাহলে তুই প্রেশার যদি বাড়িয়ে দিস, ভলিউম যদি তুই কমিয়ে দিস, কন্টেনারটা এরকম বড় ছিল, তাহলে তাতে যা ফোর্স অ্যাপ্লাই করেছিস এর এরিয়া ধর কি A1, তাহলে প্রেশার হলো তখন P1। কিন্তু তুই কন্টেনারটাকে কি করলি না, কন্টেনারটাকে বড় করে দিলি, তাহলে তখন হলো ধর প্রেশার P2, তখন এরিয়া ধর A2, তাহলে F বাই এরিয়া হচ্ছে A2। তাহলে কি হলো, এরিয়া A1 এর চাইতে A2 বড়, তার মানে প্রেশার কিন্তু P1 বড় দেন P2। যদি কন্টেনারটা সাইজ বাড়ে, অটোমেটিক্যালি প্রেশারটা কি হবে, কমে যাবে। কারণ সাইজ বাড়া মানে এরিয়া বেড়ে যাও, এরিয়া দিয়ে যে ডিভাইড হচ্ছে, সবসময় কি হচ্ছে, প্রেশার মানে কি ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে তুই যদি বড় কন্টেনার নিস, তাহলে এরিয়াটা বেড়ে যাবে, এরিয়াটা বেড়ে গেলে প্রেশারটা কি হয়ে যাবে, কমে যাবে। সেই জন্য সবসময় ছোট কন্টেনারে যা প্রেশার, ওই একই মলিকিউলকে যদি বড় কন্টেনারের মধ্যে রাখা যায়, তাহলে অটোমেটিক্যালি তার কি হবে, প্রেশারটা কি হবে, প্রেশারটা ভলিউম ডিক্রিজেস অ্যাজ ভলিউম, এটাকে যদি ঠেলে এদিকে সরিয়ে দিস, তাহলে প্রেশারের কাঁটাটা আস্তে আস্তে কি হবে, বাড়বে, প্রেশারের কাঁটাটা বাড়বে। যত তুই এটাকে সরিয়ে দিবি, যত মলিকিউলগুলোকে অল্প জায়গার মধ্যে, অ্যাজ ভলিউম ডিক্রিজেস প্রেশার ইনক্রিজেস। সুতরাং প্রেশার আর ভলিউম কি ইনভার্সলি প্রপোর্শনাল, দিস ইজ ইম্পর্টেন্ট। এগুলো খেয়াল রাখবি, কারণ স্টেট চেঞ্জের ক্ষেত্রে নানান রকমের কোশ্চেন আনসার করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো, অ্যাজ উই ডিক্রিজ দ্য ভলিউম অফ দ্য কন্টেনার, দ্য প্রেশার ইনসাইড দ্য কন্টেনার ইনক্রিজেস। যত তুই ভলিউম ডিক্রিজ করবি, প্রেশার ইনসাইড দ্য কন্টেনার ইনক্রিজ করবি। পরিষ্কার ব্যাপারটা বোঝা যাচ্ছে, বুঝতে পারছিস সবাই? আচ্ছা, এবারে এখানে দেখ, কিছু বলছিস অর্জুন? স্যার কিছু বলিনি তো। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে গ্যাস রয়েছে, সিলিন্ডার রয়েছে, 40 কেজি এর উপরে প্রেশার অ্যাপ্লাই করছি, তাহলে কি হচ্ছে, প্রেশার বাড়ালে কি হবে, প্রেশার বাড়ালে দেখ প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তাহলে তুমি যদি প্রেশার বাড়াও, তাহলে ভলিউমটা কি হবে, কমবে। প্রেশার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ করবে। তাহলে এই পিস্টনটার উপরে তুমি 40 কেজি একটা প্রেশার দিচ্ছ,
তারপরে আমি 80 কেজি দিলাম, তাহলে মলিকিউলসগুলো আরও কাছাকাছি চলে আসবে, প্রেশার ইনক্রিজিং, আরও 120 কেজি তত কাছাকাছি চলে আসবে। তার মানে গ্যাস থেকে আস্তে আস্তে আমি যদি সলিডের দিকে যেতে চাই, আমাকে তাহলে কনস্ট্যান্টলি কি করতে হবে, প্রেশারটা যদি বাড়াই তাহলে কি হবে, মলিকিউলসগুলো কাছাকাছি চলে আসবে, তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়েটেড হবে, এবং প্রেশার যত আমি বাড়াবো, সেই জন্যে গ্যাসকে যদি লিকুইড বা সলিড করতে হয় তাহলে আমাকে কন্টিনিউয়াসলি কি করতে হবে, তার উপরে প্রেশারটা আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে, কারণ প্রেশার বাড়ালেই ভলিউমটা কমে আসে, মলিকিউলগুলো কাছাকাছি চলে আসে, মলিকিউলগুলো কাছাকাছি চলে আসলে অ্যাজ মলিকিউলস কাম ক্লোজার, অ্যাজ মলিকিউলস কাম ক্লোজার, intermolecular attractive force increases, and as a result they converted to gas to liquid to solid. যত আমি প্রেসার বাড়াবো ভলিউম কমবে, মলিকুলগুলো কাছাকাছি চলে আসবে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বাড়বে, তত সলিড স্টেটের দিকে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে। সেই জন্যে প্রেশার চেঞ্জ করেও কিন্তু তুমি কি করতে পারো, স্টেট চেঞ্জ করতে পারো। শুধু টেম্পারেচার বাড়িয়েই যে স্টেট চেঞ্জ করা যাবে, টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে করা যাবে, তার কোনো মানে নেই। এখানে দেখতে পেলি, আমি ছবিতে দেখালাম যে প্রেশার চেঞ্জ করেও কিন্তু গ্যাস সিলিন্ডার, গ্যাসকে কিন্তু এরকম ধরনের করা যেতে পারে। তো এই সমস্ত ব্যাপারটা আমি বললাম। এবার দেখ, আমি তাহলে যেটা বলতে চাইছি সেটাকে কনক্লুশন ড্র করছি। অ্যাপ্লাইং প্রেশার, পার্টিকেলস অফ দ্য ম্যাটার ক্যান বি ব্রট ক্লোজ টুগেদার। অ্যাপ্লাইং প্রেশার অ্যান্ড রিডিউসিং টেম্পারেচার উই ক্যান লিকুইফাই দ্য গ্যাসেস। এইভাবে গ্যাসকে আমরা টেম্পারেচারটাও কমাতে হবে, প্রেশারটাও বাড়াতে হবে, এই করে আমরা গ্যাসকে লিকুইফাই করতে পারি। এইগুলো আমি বললাম স্টেট চেঞ্জের জন্য যা যা দরকার, স্টেট চেঞ্জ ব্যাপারগুলো আমি বোঝালাম এতক্ষণ ধরে। কোনো কিছু না বুঝতে পারলে আমাকে বল, 1 মিনিট আমি সময় দিলাম, যে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারিস। আমরা একটা অন্য আর একটা টপিকে যাব, এর সাথে সাথেই রয়েছে আর একটা টপিক নিয়ে একটু ডিসকাস করব। হ্যাঁ বল। বলতে যখন আইসটা মেল্ট হয়ে বরফে পাতিকে একটা লেটেন দিচ্ছি, তো ওই আমরা তো না দিই, তো এমনিতে তো ওয়াটার মেল্ট করে যায়, তো ওখানে তাহলে লেটেন ঠিক কোথা থেকে আসছে? বুঝতেই পারলাম না রে, এত এমন একটা আওয়াজটা এলো না, আমি বুঝতেই পারছি না। তুই একটু চ্যাট বক্সে লেখ, আমি আওয়াজটা না ভালো বুঝতে পারছি না, ক্লিয়ার আসছে না, কিরকম একটা। আচ্ছা আচ্ছা আরেকবার বল, তুই দেখি শুনে আরেকবার বল। স্যার, আপনি ওখানে বললেন না যে যখন আইসটা হ্যাঁ বল। মেল্ট হচ্ছে, হ্যাঁ তখন আমরা একটা বাইরে থেকে লেটেন্ট হিট ইউজ করছি ওই অ্যাক্টিভিটিটাতে, তো হ্যাঁ। আমরা যখন এমনি বাইরে আইস রেখে দিই তখনও তো মেল্ট হয়ে যায়, তো ওখানে লেটেন্ট হিট কোথা থেকে? ওই যে রুম টেম্পারেচার কত, তোর রুম টেম্পারেচার কত, 25 ডিগ্রি সেলসিয়াস। আমাদের রুমেতে মিনিমাম টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস থাকে কি? 0 ডিগ্রি সেলসিয়াস থাকে না, থাকলে আইস মেল্ট করতো না। যেখানে আইস 0 ডিগ্রি, আমাদের বাড়িতে যখন তুই আইসটা বাইরে বের করে রেখে দিস তখন তোর টেম্পারেচার কত, 25-30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো এর মেল্টিং পয়েন্ট কত, 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অ্যাটমসফিয়ারের টেম্পারেচার তো আরও বেশি আছে, এখান থেকেই তো লেটেন্ট হিট সাপ্লাইড হবে, বাইরে থেকে তোর হিট দেওয়ার দরকার পড়বে না, হিট দিতেই হবে না। তুই এমনি আইস বের করে রাখলেই সেটা মেল্ট করতে শুরু করে দেবে, কারণ তোর যে রুম আছে, রুমের যে টেম্পারেচার ওটা হিট দেওয়ারই সমান। তুই আলাদা করে হিট দেওয়া যা,
আর ওটা তো 0°C চাইতে অনেক বেশি। তোর রুমের কি টেম্পারেচার 0°C? 0°C নয়, অনেক বেশি। যদি 0°C হতো তাহলে লেটেন্ট হিটটা পেতো না। তখন যেসব জায়গায় টেম্পারেচার 0°C সেখানে কিন্তু আইসটাই থাকে, সেখানে ওয়াটার হয় না। যখনই টেম্পারেচার বাইরে থেকে সেক্ষেত্রে দিতে হবে, কিন্তু আমাদের এখানে যা টেম্পারেচার, নর্মাল টেম্পারেচারটাই তো অনেক বেশি, 30°C। এখন তো 37, 38, 40°C কাছাকাছি টেম্পারেচার। আর শীতকালেতেও টেম্পারেচার খুব কমলেও হয়তো মানে 15-16 নিচে আর নামে না, খুব হয়তো অল্প একদিন দুদিন হয়তো 10-11 টেম্পারেচার নামে। তো সেগুলো তো সবই তো 0°C উপরে, ন্যাচারালি তাতে কোনো অসুবিধা নেই। লেটেন্ট হিট বাইরে থেকে দিতে হবে না, অ্যাটমসফিয়ারে যে হিট রয়েছে সেই হিটটাই সাফিসিয়েন্ট লেটেন্ট হিসাবে কাজ করার জন্য। কথাটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে তো লিকুইড থেকে ওয়াটার ভেপারের জন্য আরেকটু কিছু হিট দিতে হবে বাইরে থেকে, লিকুইড স্টেটের জন্য অ্যাটমসফিয়ারে দিতে হয়। দিতে হবে না। হ্যাঁ, লিকুইড তো হয়ে যায় না, ভেপার স্টেটে চলে যায় না, বয়েল করতে হয়, তো হিট করতে হয়। যেটা যায় ওটা আলাদা, ওটা ইভাপোরেশন, ওটা আলাদা জিনিস। ইভাপোরেশনের কথাটা আমি পরে বলছি। ইভাপোরেশন যেটা এমনি নর্মালি হয়, যেটা হিট দিতে হয় না, ওটা ইভাপোরেশন। কিন্তু ভেপোরাইজেশন ইজ নট ইভাপোরেশন। আমরা ইভাপোরেশনের কথা এখনো বলিনি। তুই যদি জলকে ভেপার করতে চাস তাহলে নর্মালি হবে না, তোকে গ্যাসে বসিয়ে গরম করতে হবে, তবেই ভেপার হবে। তুই জলটা রেখে দিলে তাতে ভেপার হবে না। যেটা হয় সেটাকে বলে ইভাপোরেশন, সেটা অন্য জিনিস। আমি সেটা একটু বাদেই আমি তোকে বলবো, শোন এটা, তারপরে বুঝতে পেরে যাবি। তুই জলকে তুই ভেপার করতে গেলে তোকে টেম্পারেচার দিতে হবে, আইসকে ওয়াটার বানাতে গেলে দিতে হবে না। এবারে শোন যে আমি এতক্ষণ ধরে এই যে ট্রায়াঙ্গেলটা যেটা রয়েছে, ট্রায়াঙ্গেল টাইপ রয়েছে, ইভাপোরেশন, মেল্টিং, সলিডিফিকেশন, সাবলিমেশন, এই জিনিসগুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি। কাকে কি বলে, ডিপোজিশন, সাবলিমেশন, সলিডিফিকেশন, এগুলো ইন্টারকনভার্সন, গুলো নিয়ে আমি বলেছি। এতক্ষণ ধরে এই জিনিসটাই আমি বলছিলাম। এবার শোন, আমি ইভাপোরেশনের কথাটা আমি বলছি। একটা জিনিস বোঝার চেষ্টা কর, যে কনফিউশন যাতে না হয়। তুই যদি আজকে কিছু জল রেখে দিস, কথাটা শোন ভালো করে। যদি তুই আচ্ছা অ্যাকুরিয়াম কার বাড়িতে আছে? আচ্ছা, রুমেলা তোর বাড়িতে আছে অ্যাকুরিয়াম? হ্যাঁ স্যার, অনেকগুলো আছে। অনেকগুলো অ্যাকুরিয়াম আছে, আচ্ছা ঠিক আছে, বাহ, ভেরি গুড। তো অ্যাকুরিয়ামে দেখেছিস নিশ্চয়ই যে জলের লেভেল কিন্তু কমে যায়, তাই না? জলের লেভেল কমে যায় অ্যাকুরিয়ামে। মাছ যতখানি জলে তুই যতখানি লেভেল করে রাখলি, তার চাইতে কিন্তু লেভেলটা কিন্তু কমে যায়, কারণ জল ইভাপোরেট করে। বা তুই যদি দেখেছিস যে রিভার বা খাল বিল, পুকুর পন্ড সব জায়গা থেকেই কিন্তু জল বেরিয়ে চলে যায়, ইভাপোরেট করে। এর জন্য কিন্তু বাইরে থেকে টেম্পারেচার দেওয়ার দরকার নেই, এমনিতেই হয়। কিন্তু আমি যে বাড়িতে গ্যাসে বসিয়ে যে জলটা গরম করি, দ্যাট ইজ কল্ড বয়েলিং অর ভেপোরাইজেশন। ভেপোরাইজেশন অ্যান্ড ইভাপোরেশন ইজ নট দ্য সেম ফেনামেনা, একই ফেনামেনা নয়। ইভাপোরেশনটা আলাদা, ভেপোরাইজেশনটা আলাদা। আমি তোকে বলে দিচ্ছি কোনটা কি। ইভাপোরেশন কিন্তু তার জন্য কোনো টেম্পারেচার লাগবে না, বাইরে থেকে কোনো টেম্পারেচার দেওয়ার দরকার নেই। কেন দরকার নেই সে কথাও আমি তোকে বলবো। কিন্তু ভেপোরাইজেশনের জন্য টেম্পারেচার সবসময় দরকার লাগবে। বয়েলিং করতে গেলে বয়েলিং পয়েন্টে যেতে হবে। ইভাপোরেশনের জন্য কোনো বয়েল করার দরকার নেই, তার আগেই কিন্তু সে ভেপার হয়ে যেতে পারে। এখন ইভাপোরেশনটা কি সেটা আগে জান। ইভাপোরেশনটা কি না, ইভাপোরেশনটা হচ্ছে যে, দেখ, একটা কথা সবসময় মনে রাখবি, যে ফেনোমেনা অফ চেঞ্জ অফ লিকুইড। ভালো করে তুই ডেফিনেশনটা দেখ। প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। দেখ, চেঞ্জ অফ লিকুইড ইনটু ভেপার
at any temperature below its boiling point is called evaporation. তুই ধর কোনো লিকুইডকে ভেপারে করছিস, ভেপারে কনভার্ট করছিস। তুই যদি ধর ওয়াটার যদি তুই 100°C নিয়ে যাস, তাহলে যদি ভেপার হয় তাহলে ওটাকে বলে ভেপোরাইজেশন। কিন্তু লিকুইড থেকে ভেপার অ্যাট এনি টেম্পারেচার যদি তুই করিস এবং বিলো বয়েলিং পয়েন্ট, এ দেখ ভালো করে দেখ, অ্যাট এনি টেম্পারেচার বিলো ইটস বয়েলিং পয়েন্ট ইজ কল্ড ইভাপোরেশন। ইভাপোরেশন এটাকে বলে ইভাপোরেশন, এটাকে বলে ইভাপোরেশন। ইভাপোরেশন এমনি সূর্যের আলোয় সানলাইটে যেরকম তুই দেখতে পাচ্ছিস যে এখানে বয়েলিং পয়েন্টের নিচে যে ওয়াটার বা যে কোনো সাবস্ট্যান্স যদি সে ভেপার ফেজে চলে যায় তাকে বলে ইভাপোরেশন। এখন প্রশ্ন উঠছে, এখন প্রশ্ন একটা মনের মধ্যে হতে পারে যে এই তো স্যার আপনি বললেন যে একটা স্টেট থেকে আর একটা স্টেটে যেতে গেলে এনার্জি লাগবে, কিন্তু ইভাপোরেশনে তো একটা স্টেট থেকেই আর একটা স্টেটে যাচ্ছে, তাহলে এনার্জি লাগছে না কেন? এখানে ইভাপোরেশনের ক্ষেত্রে কেন এই ব্যাপারটা লাগছে না? বলা হচ্ছে অ্যাট এনি টেম্পারেচার এই জিনিসটা হবে, এটা কেন হচ্ছে? এই প্রশ্নটা তো নিশ্চয়ই মনের মধ্যে আসার কথা যে ইভাপোরেশনের জন্য কোনো এনার্জি লাগছে না কেন, যেখানে ভেপোরাইজেশনের জন্য 100°C না গেলে লিকুইড থেকে ভেপার, দুটোই তো লিকুইড থেকেই ভেপার হচ্ছে, লিকুইড থেকে ভেপার হচ্ছে, নিচেতেও লিকুইড থেকে ভেপার হচ্ছে, তাহলে নিচেরটা অ্যাট এনি টেম্পারেচার লেখা আছে, তো অ্যাট এনি টেম্পারেচার হলে তো ভালোই, আমি তাহলে কেন 100°C টেম্পারেচার দিতে যাব ভেপোরাইজেশন করার জন্যে? এই ব্যাপারটা তো ক্লিয়ার হলো না এখন, যে ইভাপোরেশনের কারণটা কি সেটা তো বোঝা গেল না, কেন এনার্জি লাগছে না সে ব্যাপারটাও পরিষ্কার নয়। তো এখন আমি সেই বিষয়টা পরিষ্কার করে দেবো এবং সেই বিষয়টা নিয়ে আমি তোকে বলবো। চল পরপর তুই দেখ, কয়েকটা কথা আমার শোন। দেখ, আমি তোকে ইভাপোরেশন নিয়ে ডিটেলে আমি তোকে কিছু বলছি, ভালো করে তুই শোন। ইভাপোরেশন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গোলমেলে কথা লেখা রয়েছে, কিন্তু ইভাপোরেশনে কিন্তু কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, তুই ভালো করে আমার কথাটা শোন, তাহলে বুঝতে পারবি। এটা নর্মাল স্টেট চেঞ্জের মতো ব্যাপার নয়, এখানে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কি না, আমি ডেফিনেশনটাকে এবারে আমি চেঞ্জ করে নিজের মতো করে বোঝাবার জন্য লিখেছি। এটা হচ্ছে কি স্পন্টেনিয়াস, মানে এটা স্বতঃস্ফূর্তভাবে হয়, এবং হাই এনার্জি মলিকিউলস। হাই এনার্জি মলিকিউলস মানে কোনগুলো? না, লিকুইডের যে সারফেসে যে মলিকিউল থাকে, ইভাপোরেশন শুধুমাত্র সারফেস থেকেই হয়। সারফেস মানে কি? ধর এটা যদি কন্টেনার হয় তাহলে সেই কন্টেনারের মধ্যে এরকম উপরে কিছু মলিকিউল থাকে, নিচেও মলিকিউল থাকে, কিন্তু নিচের মলিকিউল কখনোই যাবে না, শুধু উপরের মলিকিউলই যাবে। এর এনার্জি বেশি, এর নর্মালি স্পন্টেনিয়াসলি কিন্তু বেরিয়ে চলে যায়। ওই বললাম অ্যাকোয়ারিয়ামের জল এমনি নর্মালি কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে যায়, বেরিয়ে চলে গিয়ে ওটা ভেপার স্টেটে চলে যায়। এই যে লিকুইড স্টেটের যে মলিকিউলগুলো আছে, শুধু যদি এই মাথার যে মলিকিউলগুলো আছে যেগুলো কিনা ওপরে সারফেস, লিকুইড সারফেসের যে মলিকিউলগুলো আছে তাদের এনার্জি হাই, তারা সহজেই কিন্তু কি হয়ে যায় না, তারা সহজে ভেপার স্টেটে যেতে পারে। দিস ইজ কল্ড ইভাপোরেশন। ইভাপোরেশনে কিন্তু ভিতরকার কোনো মলিকিউল যায় না, যাদের এনার্জি কম তাদেরকে কিন্তু বয়েল করতে হবে, তাদেরকে ভেপোরাইজেশন করতে হবে। ইভাপোরেশন শুধুমাত্র বাইরের বা সারফেস যে মলিকিউলগুলো রয়েছে সেই মলিকিউলগুলো। কেন সারফেসের মলিকিউল যায় তারও উত্তর আমার কাছে আছে, ভালো করে তুই শোন। সেটা হচ্ছে যে ইভাপোরেশন একটা সারফেসেরই শুধুমাত্র ফেনোমেনা। কেন না, সারফেসের যে লিকুইড আছে, ভালো করে শোন, সারফেসের যে লিকুইড আছে, একটা লিকুইড সারফেসে আছে, তার উপরে ডান দিকে বাঁ দিকে লিকুইড মলিকিউল থাকতে পারে, নিচে থাকতে পারে, কিন্তু উপরের দিকে কোনো মলিকিউল নেই, কারণ এই মলিকিউলটার এদিকে আছে, এদিকে আছে, নিচেও থাকতে পারে, কিন্তু উপরের দিকে কোনো রকমের কোনো মলিকিউল নেই।
মানে সারফেসে তো লিকুইডের উপরে যে মলিকিউল থাকে তার উপরে কোথায় মলিকিউল আছে? লিকুইডটা তো ওই পর্যন্তই রয়েছে, তার উপরে কোনো মলিকিউল নেই। কিন্তু ভিতরে যে মলিকিউলটা তার সব দিকেই কিন্তু মলিকিউল রয়েছে, ফলে এই মলিকিউলকে কিন্তু বের করা শক্ত। এই দেখ ভিতরের যে মলিকিউল, এই দেখ ভিতরে মলিকিউল, এটা মোর ফোর্স অফ অ্যাট্রাকশন, তার উপরে অ্যাট্রাকশন অনেক বেশি আছে। এদিকে মলিকিউল, এদিকে মলিকিউল, এদিকে মলিকিউল, এদিকে সব দিকে, চারিদিকে সব দিকে মলিকিউল আছে। কিন্তু এইখানে যে মলিকিউল সারফেস, এটা হচ্ছে সারফেস মলিকিউল, সারফেস মলিকিউল। এই মলিকিউলটা কিন্তু লেস ফোর্স অফ অ্যাট্রাকশনে রয়েছে, লেস ফোর্স অফ অ্যাট্রাকশনে আছে, তার চারিধারে নেই, নিচের দিকে আছে, উপরের দিকে কোনো অ্যাট্রাকশন নেই। ফলে ওই মলিকিউলগুলো সহজেই কি করতে পারে না বেরিয়ে চলে যেতে পারে, ভেপার স্টেটে বেরিয়ে চলে যেতে পারে। সেই জন্যে ইভাপোরেশনের জন্যে কোনো টেম্পারেচার বা কোনো এনার্জির দরকার লাগবে না। ও মলিকিউলগুলো এমনিতেই লেস অ্যাট্রাকশনে রয়েছে, ও নিজের থেকেই বেরিয়ে চলে যাবে, ওর জন্য কোনো রকম কোনো এনার্জি দরকার নেই। যদি তুমি এনার্জি দাও আরো ভালোভাবে বেরোবে, না এনার্জি দিলেও বেরোবে, না এনার্জি দিলেও বেরোবে। বয়েল করার দরকার নেই, বয়েলের আগেই কিন্তু ইভাপোরেশন হতে থাকবে। ইভাপোরেশনের জন্য কিন্তু কোনো রকম কোনো এক্সটার্নাল এনার্জি দেওয়ার দরকার নেই। ভেপোরাইজেশন অ্যান্ড ইভাপোরেশন একই জিনিস নয়। ভেপোরাইজেশন হচ্ছে এন্টায়ার লিকুইড বরাবর হয়, ভিতরকার মলিকুল, বাইরের মলিকুল, সারফেসের মলিকুল, সব মলিকুলই ভেপার স্টেটে যায়। দ্যাট ইজ কল্ড ভেপোরাইজেশন। 100 ডিগ্রি সেলসিয়াস বয়লিং পয়েন্টে না পৌঁছলে হবে না, দ্যাট রিকোয়ার সাম অ্যামাউন্ট অফ এনার্জি। কিন্তু ইভাপোরেশন কিন্তু সেটা কখনোই ওরকম একটা পার্টিকুলার টেম্পারেচার দরকার লাগবে না, কারণ ইভাপোরেশনে শুধুমাত্র সারফেসের যে মলিকিউলগুলো আছে সেগুলোই কিন্তু শুধু যায় ভেপার স্টেটে, আর ভিতরকার কোনো মলিকিউল যায় না, কারণ ভিতরকার মলিকিউল যেতে গেলে অনেক বেশি এনার্জি লাগবে। সেই জন্য ইভাপোরেশনকে সবসময় বলা হয় একটা কি সারফেস ফেনোমেনা। সারফেস মানে লিকুইডের উপরের যে তল, উপরের যে লেয়ার, তার সম্পর্কিত ফেনোমেনা, ভিতরকার নয়। এইখানে যে লিকুইডের উপরে যে লিকুইডের যে পার্টিকেলসগুলো রয়েছে, এই পার্টিকেলসগুলো এর ফেনোমেনা, এরা সহজে ভেপার স্টেটে যাবে, কিন্তু ভিতরের যে মলিকিউলগুলো, এই মলিকিউলগুলোর কিন্তু নয়। তো ইভাপোরেশন ইজ আ সারফেস ফেনোমেনা, এই কথাটা বললাম, নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তো ইভাপোরেশন করলে সব সময় কিন্তু আমাদের প্রশ্ন দেয় ইভাপোরেশন কজেস কুলিং। ইভাপোরেশন হওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা হয়ে যায়। ইভাপোরেশন যখন হয় তখন কিন্তু সেটা ঠান্ডা হয়ে যায়। এবং ঠান্ডাটা হয় কেন? ইভাপোরেশন হওয়ার ফলে ঠান্ডা হয়ে যায়। আমি কয়েকটা ফেনোমেনা তোকে এখন দেখাবো, সেই ফেনোমেনা দেখলেই তুই বুঝতে পারবি যে ইভাপোরেশন হওয়ার সাথে সাথে কেন ঠান্ডা হয়ে যায়। ইভাপোরেশন কজেস কুলিং। আমি কিছু এক্সাম্পল তোকে দেখাচ্ছি, শেয়ার করছি কিছু এক্সাম্পল। হাউ ডাজ ইভাপোরেশন কজেস কুলিং? যেখানে ইভাপোরেশন হয় সেখানেই ঠান্ডা হয়ে যায়। আমি নর্মাল এক্সাম্পল তোকে দিচ্ছি, যে আমরা যখন গরমে রোদ্দুরে বাইরে থেকে আসি, একদম ঘেমে নিয়ে আসি, আমাদের সোয়েটিং হয়, ঘাম হয়। এবারে যদি আমরা পাখার তলায় যদি বসি, পাখার নিচে যদি বসি, তাহলে কি হয় না আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যায়, কারণ আমাদের শরীরের যে সোয়েট, যে ঘাম, সেটা কিন্তু কি হয় ইভাপোরেট করে যায়। ইভাপোরেট যেই করে তার ফলে আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যায়। তো ইভাপোরেশন কিভাবে কুলিং করে, ইভাপোরেশন কেন কুলিং করে, সে বিষয়টা আমি তোকে বলছি, জাস্ট তুই শুনে নে যে ইভাপোরেশন কিভাবে কুলিং করে বা কিভাবে এই ব্যাপারটা হয়। ইভাপোরেশন, হাউ ইভাপোরেশন কজ কুলিং, সে ব্যাপারটা আমি তোকে বোঝাচ্ছি। এবং আমরা কটন ক্লোথস পরি, এটা একটা খুব কমন কোশ্চেন, যে আমরা কিন্তু গরমকালে কিন্তু আমরা সিনথেটিক জামা কাপড় পরি না, আমরা গরমকালে কিন্তু কটন ক্লোথস গুলোকে আমরা পরি। তাহলে সেটার পিছনেই বা কারণ কি, বা সেটা কেন আমরা করা হয়, এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা ইভাপোরেশন কজেস কুলিং এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝবো, এবং এই ব্যাপারটা বুঝলেই কিন্তু টোটাল ব্যাপারটা হয়ে যাবে। তো দেখ, ইভাপোরেশন কজেস কুলিং, তাতে আমি প্রথমে কিছু কথা তোকে বোঝাতে চাইছি। সেটা হচ্ছে কি না, এখানে দেখ কয়েকটা কথা, যে সারফেস মলিকিউলসগুলো কি করে না, তারা একদম উপরে আছে, তাহলে তারা কি করবে না হিট অ্যাবজর্ব করবে, এবং তাদের কাইনেটিক এনার্জি বাড়বে। কার থেকে হিট অ্যাবজর্ব করবে
না অন্য যে মলিকিউলগুলো রয়েছে, অন্য যে নিচের যে মলিকিউলগুলো রয়েছে তাদের থেকে হিট অ্যাবজর্ব করবে, হিট অ্যাবজর্ব করে তারা ফোর্সকে ওভারকাম করবে এবং ওখান থেকে বেরিয়ে তারা ওয়াটার থেকে ওয়াটার ভেপার হয়ে যাবে। তো এই যে করলো, এই যে এনার্জি অ্যাবজর্ব করলো, অন্যের থেকে এনার্জি নিল, কিছুটা তো এনার্জি দরকার লাগলো। তাহলে এই যে মলিকিউলগুলো এরা কার থেকে এনার্জি নিল? রেস্ট অফ দ্য মলিকিউল, ডিক্রিজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য রিমেনিং মলিকিউলস। তো যাদের থেকে এনার্জিটা নিল তাদের কি হয়ে গেল? কুলিং হয়ে গেল। সারফেসের মলিকিউলগুলো যখন ভেপারে যাচ্ছে তার জন্য যে সামান্যতম এনার্জি দরকার, সেই এনার্জিটা কার থেকে নিল? নিচের যে মলিকিউলগুলো আছে ওর থেকে নিল। তাহলে ওদের তো কাইনেটিক এনার্জি কমে গেল, লেস কাইনেটিক এনার্জি ওদের কমে গেল, সারফেস মলিকিউলের বেড়ে গেল, সারফেস মলিকিউল বেরিয়ে চলে গেল। কিন্তু বাকি যারা পড়ে রইল তাদের কি হয়ে গেল? তাদের এনার্জি কমে গেল, তাদের কুলিং হয়ে গেল। আজকে ধর হাতের মধ্যে তুই একটু অ্যালকোহল বা স্পিরিট ঢাললি, হাতটা কি হয়? ঠান্ডা হয়ে যায়। তাহলে এই অ্যালকোহলটা ইভাপোরেট করার জন্য যে এনার্জিটা দরকার, সামান্য যে এনার্জি দরকার, সেই এনার্জিটা আমাদের হাত থেকে নিচ্ছে, যার সাথে ও কন্ট্যাক্ট আছে তার থেকে নিচ্ছে। ফলে হাতটা কি হয়ে যাচ্ছে? হাতের এনার্জিটা কমে যাচ্ছে, হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যে হিটটা ওখান থেকে নিয়ে নিচ্ছে। আজকে যখন আমাদের সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, তখন পাখার তলায় দাঁড়ালে কি হচ্ছে না, ঘামটা ইভাপোরেট করছে। ইভাপোরেট করার জন্য যে এনার্জিটা দরকার, সেই এনার্জিটা ওইখান থেকেই নিচ্ছে। আমি বাইরে থেকে তো হিট দিচ্ছি না, ওইখান থেকেই নিচ্ছে, ওই মলিকিউল থেকেই নিচ্ছে। সেই জন্যে যেই মলিকিউলগুলো থেকে নিচ্ছি, তাহলে ওই মলিকিউলগুলো কি হয়ে যাচ্ছে না, তার টেম্পারেচার কমে যাচ্ছে, অ্যান্ড দ্যাট কজেস কুলিং। সেই জন্যে ইভাপোরেশন যখনই হয়, যেখানে ইভাপোরেশন হয় সেখানে কি হয়? কুলিং হয়, সেখানে ঠান্ডা হয়ে যায়। যেরকম আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, তুই ভালো করে দেখ। যে আমি যদি হাতের মধ্যে দেখ এখানে ইথার বা অ্যাসিটোন এইসব যদি রাখি, তাহলে কি হয়? হাতের মধ্যে হাতটা ঠান্ডা হয়ে যায়, কারণ সারফেস মলিকিউল, সারফেসের যে এখানে সারফেসের মলিকিউল রয়েছে তারা হিট অ্যাবজর্ব করে, ইনক্রিজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল, সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, এরা বেরিয়ে চলে যাচ্ছে, ওভারকাম দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, escape out into gas or water vapor, decrease the kinetic energy of the remaining molecules। বাকি যে আমার হাত থেকে নিয়েছে, তাহলে এই হাতের পোর্শনটা কি হয়ে যাবে? কুলিং হয়ে যাবে, হাতের পোর্শনটা ঠান্ডা হয়ে যাবে। হাতের মধ্যে রাখলে কি হবে? হাত থেকেই তো এনার্জিটা নেবে, নিয়েই তো ভেপার স্টেটে যাবে, কুলিং করে দেবে। তাহলে হাতটা আমি কিছুক্ষণ বাদে দেখবো যে হাতটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, হাতটা আমার কুল। সেই জন্য ইথার বা অ্যাসিটোন এগুলো যদি আমি হাতের মধ্যে দিই, তাহলে হাত আমাদের ঠান্ডা হয়ে যায়। স্পিরিট এইসব দিলেও ঠান্ডা হয়ে যায়। এগেন আরো দেখ, হ্যাঁ স্যার এগুলো কি এন্ডোথার্মিক চেঞ্জেস আর এক্সোথার্মিক চেঞ্জেসের মধ্যে পড়ে না? এক্সোথার্মিক চেঞ্জ, এন্ডোথার্মিক চেঞ্জ আলাদা ব্যাপার, আমি তোকে পরে বলবো। আচ্ছা, ওটা একটু ডিফারেন্ট ব্যাপার আছে। আচ্ছা, আমাদের হয়তো সোয়েটিং হচ্ছে, এই যে ঘাম হচ্ছে, তাহলে সে কি করছে? অ্যাবজর্ব করছে হিট, তার কাইনেটিক এনার্জি বাড়ছে, ইনক্রিজ দ্য কাইনেটিক এনার্জি, ওভারকাম দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, এসকেপ আউট ইনটু গ্যাস হয়ে যাচ্ছে, এবং বাকি মলিকিউলগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাদের শরীরটা কিন্তু সেক্ষেত্রে ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং কজেস কুলিং। খুব সিম্পল ব্যাপার, খুব ইজি ব্যাপার যে ইভাপোরেশনে কেন কুলিং হয়। দেখবি লেখা আছে বইতে, অল্প করে লেখা আছে, কিন্তু আমি ডিটেলে গেলাম, সমস্ত কথা তোকে বোঝালাম, ভালো করে পড়বি, দেখবি যে যা প্রশ্ন দেবে সবই অ্যান্সার করতে পারবি। আমি সব বিষয়টাই কিন্তু নিয়ে আলোচনা করছি। আচ্ছা, যদি তুই ফ্লোরের মধ্যে জল ঢেলে দিস, বা ছাদের, অনেকে গরমকালে ছাদের মধ্যে জল ঢালে, যাতে উপরে যাতে ছাদ ঘর গরম হয়ে গেছে, বা ওই খসখস পর্দা থাকে তার মধ্যে জল দিয়ে দেয়। ফল সিলিং তো আলাদা জিনিস, তো জল দিয়ে দেয় ছাদের মধ্যে, জল দিয়ে দিলে না, ফল সিলিংটা এর সাথে সম্পর্কযুক্ত নয়, সেটা অন্য ব্যাপার। তো সারফেস মলিকিউলস গুলো ছাদের উপরে জল দিলে কি হবে না, ওই জলগুলো কি করবে? হিট অ্যাবজর্ব করবে। কোথা থেকে করবে না, ছাদ থেকেই করবে। ও ফোর্স অফ অ্যাট্রাকশন ওভারকাম করার জন্য জলটা ভেপার হয়ে যাবে, এবং ছাদটা কিন্তু অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে, এবং তার নিচে থাকতে সুবিধা হবে। এই কারণে কিন্তু
জল অনেক সময় ফ্লোরের ওপরে বা রুফের ওপরে কিন্তু জল ছড়িয়ে দেয়, জল ছড়িয়ে দিলে ওটা ইভাপোরেট করার জন্যে যে এনার্জিটা সেটা ওই পারিপার্শ্বিক জায়গা থেকেই নেবে এবং নিয়ে ওটা কুলিং এফেক্ট তৈরি করবে। আরও দেখ যে এয়ার কুলারের মধ্যে জল ঢালা হয়, এয়ার কুলার যেগুলো, এসি না এয়ার কুলার, তো জল ঢাললে কি হয়, সেই জলটা ইভাপোরেট করে, ইভাপোরেট করার জন্য যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা ঘরের মধ্যে থেকেই নেয়, তো ঘরটা ঠান্ডা হয়ে যায়। সিম্পল ব্যাপার, যেগুলো কুলিং এফেক্ট অফ ইভাপোরেশনের এক্সাম্পল, এগুলো জিজ্ঞাসা করে। হ্যাঁ, কটন ফ্যাব্রিক্স, আমরা যখন ওই কটনের জামা কাপড় পরি, সেই কটনের জামা কাপড় কি হয় না, তার মধ্যে আমরা কটনের জামা কাপড় কি করে, সোয়েটটাকে অ্যাবজর্ব করে, জামা কাপড়গুলো ভিজে যায়। ওটা সিল্কের জামা কাপড়ের মতো হয় না যে কটনটা একে অ্যাবজর্ব করতে পারে না, এ কিন্তু অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করার পরে এই কটনের জামা কাপড়ের মধ্যে স্মল স্মল পোর্স থাকে, ছোট ছোট পোর্স থাকে, স্মল পোর্স, ওটা দিয়ে কি হয় না ওয়াটারটা বাইরে আসে, সোয়েটিংটা, ঘামটা বাইরে আসে। দেখ ইভাপোরেট, এরকম ইভাপোরেট থ্রু স্মল কটন পোর্স অ্যান্ড কজেস কুলিং, ইভাপোরেট করবে এবং আমাদের কমফোর্ট লাগবে, কমফোর্টেবল লাগবে। কথাটা বুঝতে পারলি যে ওর মধ্যে ছোট ছোট পোর্স থাকে, ওই পোর্সের মধ্যে দিয়ে ইভাপোরেট করে এবং আমাদের খুব একটা কষ্ট হয় না। হ্যাঁ, কিন্তু যদি একটা সিল্কের এরকম ধরনের একটা তুই জামা কাপড় পরিস, তাহলে সেটা তোর সোয়েটিংটা বাইরে বেরোতে পারবে না, ভিতরের মধ্যে থেকে যাবে, তোর আরও কষ্ট হবে, আরও হাঁসফাঁস অবস্থা হয়ে যাবে। তো কটনের জামা কাপড় সেই জন্যই কিন্তু পরতে হয় গরমকালের দিনে। এগুলো সবই কিন্তু ইভাপোরেশন কজেস কুলিং। তো এই কথাই বলা হচ্ছে, প্রশ্নটা দিয়েছি যে ডু ইউ নো হোয়াই উই ফিল মোর কমফোর্টেবল ইফ উই ওয়্যার কটন ক্লোথস ইন সামার? This is because the cotton clothes are very good absorber of water. They rapidly absorb sweat and then evaporate, taking large amount of heat from our body, thereby giving a cool sensation. এইটা আমি তোকে বললাম যে দরকারি জিনিস, যে কটন এর মধ্যে কেন কমফোর্টেবল হয়, কটন ক্লোথসগুলো কেন সামারের সময় কমফোর্টেবল ইত্যাদি হয়। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, পরীক্ষায় প্রশ্ন দেয় এবং আমরা সবসময় চেষ্টা করি কটন ক্লোথস পরার জন্য। এখন দেখ যে আমরা এই আরও কিছু এরকম ধরনেরই ফেনোমেনার কথা একটু শেয়ার করে দিচ্ছি, যে যেরকম ধর কুলিং কোথায় কোথায় হতে পারে, কুলিং কোথায় কোথায় হয় সেটা তুই দেখ। এমনি তো নর্মালি তো আমরা বলেই দিলাম এইগুলো, ওটা হচ্ছে পুজো, কলসি টলসি এইসব থাকে ওপরে জ্বালা, ওর মধ্যে থেকে জল বাইরে বেরিয়ে আসে, এগুলো এই 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 যে জিনিসগুলো, এই যে কোণেরটা যেটা আছে জ্বালা, মাটির কলসি টলসি হয়, এখান থেকে অনেক পোর্স থাকে, এটা বাইরে বেরিয়ে আসে। ওই হ্যাঁ, আচ্ছা অন্য কালার দিচ্ছি, ব্লু কালার। এখানে ছোট ছোট পোর্স থাকে, এই জলটা বাইরে এর মধ্যে দিয়ে বেরিয়ে আসে, ইভাপোরেট করে, ওর মধ্যে জলটা রাখলে একটু ঠান্ডা থাকে, সেই মাটির কলসিতে জল রাখলে ঠান্ডা থাকে গরমকালে, এরকম ধরনের হয়। এই যে এখানে ওয়াটার গেটস ফুল আর্থিং পট, এটা তো সবাই জানে, জল বাইরে বেরিয়ে চলে এসছে এবং সে জলগুলো ইভাপোরেট করছে, ইভাপোরেট করলে এই যে জলটা ইভাপোরেট করে এবং ইভাপোরেট করে এটাও একটা কোশ্চেন দেয় যে এরকম মাটির আর্থেন পটের মধ্যে জল রাখলে কেন ঠান্ডা থাকে। তো তুই দেখতে পেলি যে আর্থেন পটের মধ্যে জলটা বাইরে বেরিয়ে আসছে এবং সেটা ইভাপোরেট করছে, ইভাপোরেট করার জন্য যে টেম্পারেচারটা হিট লাগবে, সে এনার্জি লাগবে, সেই এনার্জিটা জল থেকেই সে কালেক্ট করছে এবং যার জন্যে কি না এটা ভীষণ আবার ফ্যান চালিয়ে দিলে, দেখছিস যে লোকটা শুয়ে রয়েছে, ফ্যান চালিয়ে দিলে ফিল রিলিফ আন্ডার ফ্যান হোয়েন ওই পার্সিকুলার ঘামটাম অবস্থায় যদি তুই শুয়ে পড়িস, তাহলে সেখানে তুই দেখতে পাচ্ছিস যে তোর আরাম হচ্ছে, কারণ এখানে ওই সোয়েটিংটা যেটা সেটা কিন্তু ইভাপোরেট করছে এবং ইভাপোরেট করার ফলে ট্রান্সপিরেশন, মানে জল যখন বেরিয়ে যায় গাছ থেকে, গাছের পাতা থেকে জল বেরিয়ে যায়,
সেই তার ফলে আবার জলটা কিন্তু ওর নিতে সুবিধা হয়, যে ওর যে ফটোসিনথেসিস করবে তার যে জলটা, ট্রি অ্যাকোয়ার মোর ওয়াটার টু লিভ ডিউরিং সামার। সামারে তো ওই প্রচুর জল বেরিয়ে যায়, সামারেতেই ও বেশি জল অ্যাকোয়ার করে, সেই জন্য সামারের সময় গাছে জল দিতে হয়, কারণ ওর বেশি জলের প্রয়োজন থাকে ওর জলটা। এটা হচ্ছে কুলার, কুলার থেকে যে ওয়াটার বেরোচ্ছে এর জন্য কিন্তু ইভাপোরেট করার জন্যে সেটা টেম্পারেচারটা কিন্তু ঘরের মধ্যে থেকেই নিচ্ছে, এবং সেটা ডেজার্ট ফেজার্টে রাখলে সেটা আরও বেশি কুলার হয়ে যাবে। ডেজার্ট ফেজার্টের মধ্যে রাখলে, জল এক জায়গায় রাখলে কিন্তু সেটা আরও বেশি ঠান্ডা টাইপের হয়ে যাবে। এরকম নানান রকমের সমস্ত ইভাপোরেশন কজেস কুলিং, ইভাপোরেশনের সাথে কুলিংয়ের যে রিলেশনশিপ সেটা কিন্তু খুবই দরকারি এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি বললাম। এরপরে দেখ যে আমরা জাস্ট আরেকটা বিষয় বলবো, তারপরেই ছুটি দেবো। তো আরেকটা বিষয় কি, আচ্ছা এটা তো বলেইছি, আর্থ এন্ড পটের ব্যাপারটা বলেছি। আচ্ছা আরো একটা বুঝে নে, এটা কুকুর, এটা হচ্ছে কুকুরগুলো কি করে, ডগ গুলো কি করে, জিভ বের করে, গরমকালে জিভটা বের করে থাকে। কেন জিভ বের করে থাকে? কারণ ওই জিভের তে যে ওয়াটার পার্ট থাকে সেই ওয়াটার পার্টটা ইভাপোরেট করে। ইভাপোরেট করার জন্য যে হিটটা, এনার্জিটা দরকার লাগে সে কিন্তু তার বডি থেকে নেয়, ওই ওয়াটারটা বডি থেকে নেয় বলে শরীরটা ঠান্ডা লাগে। সেই জন্যে কিন্তু কুকুর এই গরমকালে দেখা যায় যে তারা কিন্তু জিভ বের করে হাঁপায়, একটু কমফর্টেবিলিটি বোধ করার জন্যে এই ধরনের কুকুরগুলো করে। লোম টোম তো থাকে, তো তারা জিভ বের করে এই জিনিসটা করে। তার একটা ছবি আমি জোগাড় করে এখানে দিয়ে দিয়েছি। মনে হলো এটা দিই, তো দিলাম। এসব পড়তে সুবিধা হবে, বুঝতে পারবি। কাপের চা রয়েছে, তো কিছুক্ষণ রাখলে কি হবে না, কাপ থেকে যদি কেউ প্লেটে ঢেলে খায় ঠান্ডা হবে, কারণ প্লেটের সারফেস এরিয়াটা বেশি। প্লেট প্রায় 60 সেন্টিমিটার হয়, কাপ 12 সেন্টিমিটার হয়, তো 5 সেন্টিমিটার ডিফারেন্স হয়। তো অনেক বড় জায়গা, সারফেস এরিয়াটা একটু বড়, এতটা বড়। তো কাপের চা যদি প্লেটে ঢেলে খাওয়া যায় তাহলে ঠান্ডা হয়ে যায়। কেন? ইভাপোরেশনের জন্যে, ইভাপোরেট করে, এবং ইভাপোরেট করে বলে সেটা কিন্তু ভীষণ ভীষণ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো কাপেতেও ঠান্ডা হয়, কিন্তু প্লেটে ঢাললে ঠান্ডাটা বেশি হবে, কারণ প্লেটের মাপ মোটামুটি আমি তোকে দিয়েছি, যে প্লেটের মাপটাও আমি দেখলাম যে মোটামুটি, হ্যাঁ তো এইভাবে আমি ফেনোমেনাগুলো বললাম, যে সমস্ত ফেনোমেনাগুলো আমাদের সাথে ইভাপোরেশন কজেস কুলিং যে ফেনোমেনাগুলো আছে সেই ফেনোমেনাগুলো আমি বললাম। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে স্টার্ট করব ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইভাপোরেশন। ইভাপোরেশন কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কারণ এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকটা আমার সময় লাগবে। ইভাপোরেশন এবং ভেপোরাইজেশন, সেগুলোর মধ্যে ডিফারেন্স ইত্যাদি করব এবং কোশ্চেন অ্যান্সার করব। তো পরের দিনকার আমরা এই চ্যাপ্টারটাকে পুরো শেষ করে কোশ্চেন অ্যান্সারও শুরু করে দেব। ইভাপোরেশন এবং তার সাথে কি কি ফ্যাক্টর রয়েছে ডিপেন্ড করে, সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আমি এর পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো, যতখানি পড়া হলো পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো, ইভেন ভিডিওটাও পাঠিয়ে দেবো, দেখবি লিঙ্ক পাঠিয়ে দেবো। হ্যাঁ, ইউটিউবে ভিডিওটা তুই পেয়ে যাবি, যে ভিডিওটা তুই পরবর্তীকালে দেখতে পারবি যখন হোক। মানে স্টপ